এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা আপনারা জয়েন করেছেন আপনারা হচ্ছে টেক্সট বুকটা একটু পাশে রাখতে হবে। টেক্সট বুক, তারপর হচ্ছে পেপার, পেন, ক্যালকুলেটর। এটা আমাদের প্রত্যেকটা ক্লাসে লাগবে। এটা হচ্ছে একবার জেনারেল ইনস্ট্রাকশন। যেহেতু আমাদের অ্যাকাউন্টিং, এখানে আমরা হচ্ছে যে অনেক প্র্যাকটিস করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের টেক্সট বুকটা পাশে না থাকতে অসুবিধা হবে। টেক্সট বুক, ওয়ার্কবুক, পেন, আর হচ্ছে ক্যালকুলেটর, এই কয়েকটা জিনিস আপনারা অবশ্যই পাশে রাখবেন। আদারওয়াইজ আসলে ক্লাস করে খুব একটা লাভ হবে না। এখানে যারা পার্টিসিপেন্ট আছেন আপনারা কি সবাই টেক্সট বুকটা কালেক্ট করেছেন? জি স্যার। ওকে, যারা এখনো সফট কপি আছে হয়তো বা, বাট হার্ড কপিটা সফট কপিটা আমি দিয়েছিলাম মেল করে। আচ্ছা, আমরা আমাদের লাস্ট ক্লাসে মনে হয় অ্যাকাউন্টিং ইকুয়েশনটা পড়িয়েছিলাম, রাইট? অ্যাকাউন্টিং ইকুয়েশন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়ানো হয়েছিল। আর কি পড়ানো হয়েছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন ছাড়া? স্যার এটাই পড়ানো হয়েছিল, আর একটা ম্যাথ করানো হয়েছে। ম্যাথ করাইছে। ওটা কি ছিল? কিসের ম্যাথ ছিল? স্যার ইকুয়েশনটা রিলেটেড। রাইট, ওই যে ট্রানজাকশন অ্যানালিসিস যেটা, না? জি। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে আমরা প্রথমে ওই ক্লাসটা একটু রিভিউ দেখবো। যে লাস্ট ক্লাস আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্লাস ট্রানজাকশন অ্যানালিসিসটা দেখলাম। ট্রানজাকশন মানে হচ্ছে যে প্রত্যেকটা ইকোনমিক ইভেন্ট কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনের তিনটা পার্টকে ইনফ্লুয়েন্স করে আমরা সেটা দেখেছিলাম। সেটার পর আমরা হচ্ছে নেক্সট আরেকটা সেকশন আছে সেটা আমরা একটু দেখবো। আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে সোফার 41। আমরা কি শুরু করব? আপনাদের অন এন এভারেজ পার্টিসিপেন্ট কেমন থাকে ক্লাসে? স্যার 60 এর মতো থাকে, 60 65 এরকম থাকে। আচ্ছা, আর টোটাল কত স্টুডেন্ট? 119 মেবি। জি স্যার। স্যার গত বছর মানে অনেকে যারা আবার দিবে আর দিবে মানে আবার পরীক্ষাটা দিবে, ইমপ্রুভমেন্ট দিবে, ওটা সহ স্যার মোটামুটি 130 জনের মতো। ও আচ্ছা, ওকে। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বেসিক্যালি বলা হচ্ছে ইট প্রোভাইডস অ্যান আন্ডারলাইং ফ্রেমওয়ার্ক ফর রেকর্ডিং এন্ড সামারাইজিং ইকোনমিক ইভেন্টস। মানে হচ্ছে ইট হ্যাজ থ্রি পার্টস। একটা হচ্ছে অ্যাসেট, দি সাম অফ অ্যাসেট ইকুয়ালস দি সাম অফ লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। মানে হচ্ছে অ্যাসেট, একটা কোম্পানির যে পরিমাণ অ্যাসেট থাকবে which is equals to তার লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি। তো এই প্রত্যেকটা ইকোনমিক ইভেন্ট বলা হচ্ছে তখনই মানে অ্যাকাউন্টিং রেকর্ড করবে আর অ্যাকাউন্টেন্ট রেকর্ড করবে যখন ওই পার্টিকুলার ইকোনমিক মানে হচ্ছে অর্থ সংক্রান্ত ইকোনমিক ইভেন্টসটা যখন অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই পার্টিগুলিকে ইনফ্লুয়েন্স করবে। আদারওয়াইজ আমরা কিন্তু কোনো ইকোনমিক ইভেন্ট কি রেকর্ড করবো না। ফর এক্সাম্পল আমরা বলছিলাম যে ওনার অফ এ বিজনেস আর দি ফার্ম ইটসেলফ, এটা কি সেম অর এটা দে বেসিক্যালি বিলং টু সেপারেট এন্টিটি? এটা কি ছিল? বিজনেসে ওনার এবং তার বিজনেস এই দুটো কি সেম এন্টিটিতে বিলং করে নাকি দে আর? না স্যার, না স্যার, সেপারেট। এটা একটা প্রিন্সিপাল ছিল। প্রিন্সিপালের নাম কি? কি প্রিন্সিপালের
পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা বলতেছিলাম। ব্যবসায়িক সত্ত্বনীতি। দ্বৈত সত্ত্বনীতি, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। আপনারা হচ্ছে যারা বাংলা ভার্সন মানে হচ্ছে যে আগে পড়ে আসছেন, আপনারা সবসময় এখন ইংলিশ টার্মটা ইউজ করবেন। এটা হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। হ্যাঁ, রাইট, ইকোনমিক এন্টিটি প্রিন্সিপাল, রাইট। তো এখানে বলা হচ্ছে যে কোম্পানি ওনার তার কোম্পানি থেকে ডিফারেন্ট এন্টিটি, তাহলে আমরা বলছিলাম যে একটা কোম্পানিতে যে পরিমাণ অ্যাসেট আছে, সম্পত্তি আছে, সেটা হচ্ছে ওই কোম্পানির লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি সমান। তো এখানে বলা হচ্ছে যে তাহলে অ্যাসেট লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, এটাই হচ্ছে ইকুয়েশন যেখানে এই অ্যাসেট সমান সবসময় লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি হবে। তো অ্যাসেট জিনিসটা কি বলছিলাম আমরা? অ্যাসেট জিনিসটা কি? একটা কোম্পানি অ্যাসেট বলতে কি বোঝায় বলেন তো, একজন বলবেন। আমরা জাস্ট এটা রিভিউ করছি আর কি। অ্যাসেট, একটা কোম্পানি অ্যাসেট বলতে আমরা কি রিপ্রেজেন্ট করে? অ্যাসেট মানে কি? অ্যাসেট ইকুইপমেন্ট, সাপ্লাইস, অ্যাকাউন্ট স্যার পেয়েবল। হ্যাঁ, একজন বলেন প্লিজ। হ্যাঁ, স্যার অ্যাসেট দুই প্রকার, একটা হচ্ছে মানে চলতে কারেন্ট অ্যাসেট, আর একটা হচ্ছে লং টার্ম অ্যাসেট আর কি, যেগুলো একটা বড় অ্যামাউন্ট, মানে যেসব অ্যাসেট ক্রয় করতে বড় একটা অ্যামাউন্ট স্পেন্ড করা হয় ওগুলো হচ্ছে লং টার্ম অ্যাসেট আর কি। না, অ্যাসেট জিনিসটা কি? লং টার্ম সম্পদ, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ আর কি, যেটা মানে যেটা থেকে একটা দীর্ঘ সময় ধরে উপযোগিতা পাওয়া যায়। আচ্ছা, স্যার যেটা আমার বিজনেসটাকে ইনক্রিজ করবে ফিউচারে, হ্যাঁ। সেটা হচ্ছে অ্যাসেট। ফর এক্সাম্পল হচ্ছে যে আমার হচ্ছে একটা কোম্পানি আছে, আমার কোম্পানিতে অ্যাসেট বলতে হচ্ছে সেটাকে বোঝায় যেটা আমাকে আইদার ফিউচার বেনিফিট প্রোভাইড করবে, অথবা যেটা আমাকে আমার বিজনেস অপারেশনকে স্মুথ করতে হেল্প করবে। মানে বিজনেস অপারেশন, আমার বিজনেসটা আমি দেখি টু আর্ন মানি আর্ন করতে হেল্প করবে। এই ধরনের রিসোর্স গুলিকে বলা হচ্ছে অ্যাসেট। মানে অ্যাসেট রিপ্রেজেন্ট এ সেট অফ রিসোর্সেস যেটা আইদার গিভস মি অপরচুনিটি টু আর্ন মানি or either gives me future benefits. কেমন হতে পারে? ফর এক্সাম্পল ধরেন আমার হচ্ছে যে আমার বিজনেসে একটা মেশিনারিজ আছে, এই মেশিনারিজ বেসিক্যালি হেল্প আস টু জেনারেট প্রোডাক্টস, মানে এটা দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করি। তাহলে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাতে আমি কি করি? এই প্রোডাক্ট আমি পরবর্তীতে সেল করি, সেলস করে রেভিনিউ আর্ন করছি, তার মানে কি ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমাদের একটা অ্যাসেট। তারপর হচ্ছে আমার বিজনেসের জন্য আমি র ম্যাটেরিয়ালস বা ইনভেন্টরি আমি মজুত রেখেছি, যেটা থেকে আমি পরবর্তীতে আমার বিজনেসের ডে টু ডে অপারেশন, যে ফাইনাল প্রোডাক্ট প্রিপেয়ার করার সময় এই রিসোর্সটা ইউজ করা হবে, যেটাকে আমরা বলছি সাপ্লাইস। তাহলে সাপ্লাইস একটা অ্যাসেট। আমার বিজনেসে ক্যাশ, মানে আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, এই টাকাটা দিয়ে আই ক্যান বাই প্রোডাক্টস, আই ক্যান বাই সার্ভিসেস, আমি আমার কোম্পানির এমপ্লয়ীদেরকে স্যালারি দিতে পারছি। সো এটা আমার জন্য অ্যাসেট। আমি অ্যাসেট রিপ্রেজেন্টস এ সেট অফ রিসোর্সেস। Then comes liabilities. Liability জিনিসটা কি? Liabilities বলতে বোঝা হচ্ছে দায়। হ্যাঁ, মানে বাংলা শব্দ হচ্ছে দায়। দায় মানে হচ্ছে যে ক্লেইমস অন ইউর অ্যাসেট। একটা কোম্পানিতে যে পরিমাণ অ্যাসেট আছে, ওই যে গাড়ি বাড়ি, তারপর হচ্ছে মেশিনারিজ, ব্যাংক অ্যাকাউন্টে টাকা, সবকিছু মিলে হচ্ছে আমার অ্যাসেট। তো এই রিসোর্স গুলি টু পার্টি ক্যান ক্লেম। একটা পার্টি হচ্ছে বাইরের, আর একটা পার্টি হচ্ছে ওনার ইটসেলফ। মানে ওনারও ডিফারেন্ট পার্টি, বাট ওনারকে আমরা ধরে নিলাম যে আমাদের ঘরের মানুষ। মানে আমার যে সম্পত্তি আছে, এই সম্পত্তি আমার বলতে হচ্ছে আমি কোম্পানির কথা বলছি, আমার কোম্পানিতে যে কোনো সম্পত্তি আছে, এই অ্যাসেটটা দুইটা পার্টি ক্লেম করতে পারে যে আমাকে আমার এই গাড়িটা আমার, এই গাড়িটা আমাকে দিয়ে দাও, এই টাকাগুলো ব্যাংক থেকে আমাকে দিয়ে দাও, বা এই সাপ্লাইস গুলো আমাকে দিয়ে দাও, বা এই মেশিনটা আমাকে দিয়ে দাও। এটা হচ্ছে দুইটা পার্টি। একটা হচ্ছে থার্ড পার্টি, যাদেরকে বলা হচ্ছে এক হচ্ছে ক্রেডিটর্স। এর নামটা হচ্ছে ক্রেডিটর্স, হু বেসিক্যালি who owe money to the company, মানে who can claim against company's asset. তারা কেন ক্লেম করতে পারে? বিকজ এই কোম্পানি তাদের কাছে দায় করছে। ফর এক্সাম্পল, আপনি কারো কাছ থেকে কোনো ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছেন, 1 কোটি টাকা লোন নিয়েছেন, কিন্তু আপনি টাইম মতো ওই টাকাটা পরিশোধ করতে পারেন। ব্যাংক কি করলো? আপনার যে ল্যান্ড প্রপার্টি ছিল, মানে আপনার বিজনেসে সবকিছু বলতে এটা আজকে থেকে আমার, আই ক্যান ক্লেম দ্যাট। তাহলে তার ক্লেম করে এই পাওয়ারটা বা অথরিটিটা আসছে হচ্ছে কিসের থেকে? দেনার থেকে। মানে এটা হচ্ছে লায়াবিলিটিস। তাহলে এই লায়াবিলিটিসটা কখন হয়? অ্যাসেটের উপরে, যখন আপনি অন অ্যাকাউন্ট কোনো কিছু পারচেস করবেন, কারো কাছ থেকে আপনি র ম্যাটেরিয়ালস পারচেস করেছেন, কারো কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছেন, কারো কাছ থেকে সাপ্লাইস পারচেস করেছেন, দ্যাট ইজ অন অ্যাকাউন্ট, মানে বকেয়া, যে আমি তোমাকে ফিউচারে দিয়ে দিব, এই সত্ত্বে আমি তোমার থেকে নিয়েছি। দে আর অ্যাকচুয়ালি কি? ক্রেডিটর্স। দে ক্যান ক্লেম মানি
দে ক্যান ক্লেম অন মাই অ্যাসেট। মানে আপনার মানি ব্যাগে যে টাকাটা আছে, আপনি যদি কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন, তাহলে থার্ড পার্টি বলবে যে এই তোর মানি ব্যাগের টাকাটা আমাকে দিয়ে দে। তাহলে এটা হচ্ছে একটা পার্টি হু ক্যান ক্লেম অন মাই অ্যাসেট, আমার যে গাড়ি বাড়ি আছে, মানে আমার বলতে বিজনেস। আর আরেকটা অথরিটি বা আরেকটা পার্টি আছে যারা হচ্ছে এই কোম্পানির এই অ্যাসেটের উপর ক্লেম করতে হয়, সেটাকে বলছে ওনার দেমসেলফ। ওনার মানে হচ্ছে মালিক। মালিক একটা বিজনেস, তার টাকা ইনভেস্ট করতেছে, সময় ইনভেস্ট করতেছে রেভিনিউ আর্ন করার জন্য। তো সে যখন তার বিজনেস একটা ক্যাপিটাল সে দিয়েছে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা বা 1 টাকা, সেটার উপর বিজনেস সে ওইটা তার বিজনেসে সে ক্লেম করতে পারে। সে একটা গাড়ি তার বিজনেস ইনভেস্ট করছে যে এই গাড়িটা এখন থেকে বিজনেসে মালামাল পরিবহনে কাজ করবে, বা একটা এসি দিয়ে দিবে, তাহলে তার উপর, তার এসিটার উপর তার একটা ক্লেম আছে। তাহলে এটা হচ্ছে যে এটাকে হচ্ছে ওনার সিকিউরিটি, মানে মালিকের সত্ত্ব বা মালিকের অধিকার, ওনার্স। বিজনেসে যখন প্রফিট আর্ন করবে, তাহলে সেটা কে ক্লেম করতে পারবে? অবশ্যই সেটা ওনার ক্লেম করতে হবে। তাহলে হচ্ছে রেভিনিউজ, সেটা একটা মালিকের, একটা ওনার্স ইকুইটি, মালিকের সত্ত্ব, ওনার্স ক্যান ক্লেম। তাহলে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার বিজনেসের ক্ষেত্রে তাহলে স্যার ক্রেডিটর্স কারা? মানে কোন একটা কোম্পানির হ্যাঁ। ওনার বা তাদের ক্ষেত্রে ক্রেডিটর্সটা কারা? ক্রেডিটর্স হচ্ছে থার্ড পার্টি। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে কারো কাছ থেকে অন অ্যাকাউন্টে কোনো র মেটেরিয়ালস পারচেস করেছেন, বা কারো কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছেন, বাট আপনি পেমেন্টটা দেননি, তাহলে হচ্ছে তারা হচ্ছে আমার ক্রেডিটর্স। আপনি কোনো একটা ব্যাংক থেকে লোন নিয়েছেন, ব্যাংকের লোন পরিশোধ করেন, তাহলে দে আর দি ক্রেডিটর্স। বুঝতে পেরেছেন? ইভেন আপনি আপনার এমপ্লয়ীদের স্যালারি দেন নাই, মানে স্যালারি হচ্ছে পেয়েবল, মানে স্যালারিটা পে করা হয়নি, তাহলে দে ক্যান ক্লেম অন কোম্পানি যে আপনি তো আমাকে স্যালারি দিচ্ছেন না, দে আর দি ক্রেডিটর্স। বুঝা গেল? আর ওনার্স হচ্ছে যে যারা হচ্ছে যেই কোম্পানিটা দিয়েছিল, ওই যে ওনার তো সে ডিফারেন্ট। এখন সে যখন কোনো কোম্পানিতে কোনো কিছু নিয়ে নিবে, সেটাকে আমরা বলতেছি ওনার্স ড্রয়িংস। আর সে যখন কোনো কিছু ইনভেস্ট করবে, সেটাকে আমরা বলছি ওনার্স ক্যাপিটাল। ওকে, এটা হচ্ছে মূলত অ্যাকাউন্টিং বিষয়ে 3টা পার্ট। মোট কথা, একটা বিজনেসের যে পরিমাণ সম্পত্তি আছে এর উপর 2টা মানুষ বা 2টা পার্টির অধিকার আছে। একটা হচ্ছে ওনার্স, যেটাকে আমরা বলছি ওনার্স ইকুইটি, আর আরেকটা হচ্ছে ক্রেডিটর্স, যারা হচ্ছে থার্ড পার্টি, যারা হচ্ছে যে কোম্পানির অ্যাসেটের উপর ক্লেম করতে পারে, এদেরকে বলা হচ্ছে লায়াবিলিটিস। এটাকে বলছে লায়াবিলিটিস। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্লাসে আপনি জিনিসটা অ্যাসেট ইকুয়াল টু ওনার্স ইকুইটি প্লাস লায়াবিলিটিস লিখতে পারেন, বা লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি লিখতে পারেন। বাট এখানে লায়াবিলিটিসটাকে কেন আগে দেওয়া হয়েছে বলেন তো? মানে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি আর ওনার্স ইকুইটি প্লাস লায়াবিলিটিস, ম্যাথমেটিক্যালি বোথ আর রাইট, বোথ আর কারেক্ট, কিন্তু কেন লায়াবিলিটিসটাকে প্রথমে দেওয়া হয়েছে? স্যার কারণ হচ্ছে যে কখনো যদি আমাকে আমার কোম্পানির টাকাগুলো দিই, মানে কাউকে দিয়ে ফেলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি আগে লায়াবিলিটিস যেগুলো আছে সেগুলো আগে পে করবো, তারপরে আমি অনার্স ইকুইটি পে করবো, সেজন্য। এক্স্যাক্টলি। আমরা বলছি বিজনেসটা হচ্ছে যে বিজনেসে অবশ্যই আগে আপনার বাইরে যারা পাওনাদার, ক্রেডিটর যারা, তাদেরকে আগে আমাকে প্রায়োরিটি দিতে হবে। বিজনেস when the business is liquidated মানে হচ্ছে যখন বিজনেসটাকে আপনি ক্যাশ করে ফেলেন, মানে বিজনেসটা আপনি আজকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ বিজনেসটা লস প্রজেক্ট হচ্ছে, বিজনেসটা আর চলতে পারতেছে না, এখন বিজনেসটা এখন বন্ধ করতে হবে। তাহলে এখন বিজনেসটা বিক্রি করে দিলে প্রথমে আগে কার পাওনাটা মিটিগেট করতে হবে, মিট আপ করতে হবে, অবশ্যই আগে থার্ড পার্টি ক্রেডিটরদের পাওনাটা আগে দিতে হবে। বিকজ তারা আমার বাইরের মানুষ, তারা তো আপনাকে বুঝবে না। আপনি যদি বলবেন না ভাই আগে আমারটা নিই, ওইটা তো হবে। ওদের পাওনাটা নেওয়ার পরে যা থাকে সেটা হচ্ছে ওনার্স ক্যান ক্লেম অন দ্যাট। ওই জন্য লায়াবিলিটিসটা আগে দেওয়া হয়েছে। লায়াবিলিটিস কামস ফার্স্ট, ইউ হ্যাভ টু মিট লায়াবিলিটিস বিফোর ওনার সিকিউরিটি। ওদের লায়াবিলিটিসটা ক্লেমটা সেটেলমেন্ট না করে আপনি ওনার ক্যান নট ক্লেম অন দ্যাট। মানে আপনার 5জন বন্ধু বা 10জন বন্ধু মিলে একটা বিজনেস শুরু করেছেন, বিজনেসটা সামহাও এখন বলো যে ওকে আমরা বিজনেসটা বন্ধ করবো, তাহলে আগে হচ্ছে যারা বাইরের পাওনাদার, যারা আপনার কাছে টাকা তো ব্যাংক, আপনার বন্ধু বা কোনো বিজনেস পার্টনার, তাদের আগে পেমেন্ট গুলি আগে পে করবে, তারপর যা থাকবে তারপর থেকে আপনারা নিজেরা হচ্ছে সেটা করবেন। এই জন্য লায়াবিলিটিসটা আগে দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট বলা হচ্ছে যে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন প্লিজ। অন অ্যাকাউন্ট আর অন ক্রেডিট কি সেম? হ্যাঁ হ্যাঁ, সেম জিনিস। আচ্ছা, নেক্সট এখানে বলা হচ্ছে যে ওনার সিকিউরিটিটা, ওনার সিকিউরিটি বলতে আমরা বলছিলাম যে যখন ওনার্স ইনভেস্ট মানি, তখন মানে তার ওনার সিকিউরিটি বাড়তে থাকবে। ওনার্স ক্যান ক্লেম মোর অন দ্যাট
বিকজ সে যত বেশি ইনভেস্ট করবে, যত বেশি তার বিজনেস রেভিনিউ হবে, তত বেশি ওনার সিকিউরিটি ইনক্রিজ করবে। আর যখন বিজনেসটা লস প্রজেক্ট হয়ে যাবে, মানে বিজনেসে যখন এক্সপেন্ডিচার বাড়বে, এক্সপেন্সেস বাড়বে, যখন ওনার ড্রয়িংস করা শুরু করবে, মানে বিজনেস থেকে সে টাকা নিয়ে নিচ্ছে, তখন ওনার সিকিউরিটিটা কমে যাবে। আচ্ছা, এখানে এটাই বলা হয়েছে, এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, আরেকটা টার্ম এখানে দেখি, রেভিনিউজ আর এক্সপেন্স। রেভিনিউ বলতে আমরা কি বলছিলাম বলুন তো? রেভিনিউ জিনিসটা কি? সার্ভিস অথবা গুডস বিক্রি করার পরে যেটা আয় হয় সেটা। ফর এক্সাম্পল, একটা চা বিক্রেতা ফার্মের, মানে চা কোম্পানি, মানে সে হচ্ছে চা বিক্রি করে, তার রেভিনিউ কি হবে? তার রেভিনিউ হবে চা বিক্রি করার পরে যেটা আয়। যে হ্যাঁ। আর একটা ধরেন একটা ফিজিক ল ফার্ম, সে কৃষক, তার আয়টা কি হবে, রেভিনিউ কি হবে? সেবায় মানে সে যখন এই তো ল প্রদান করবে দেওয়ার পরে, লিগাল সার্ভিস দেওয়ার পরে, রাইট, লিগাল সার্ভিস যখন দিবে, তাহলে তার জন্য সেটা হচ্ছে, ওই সার্ভিসটা হচ্ছে তার রেভিনিউ, সোর্স অফ রেভিনিউ। তাহলে একজন লেখকের মানে কি হবে, লেখকের রেভিনিউ কি হবে? রাইটার কিভাবে আর্ন করবে? রয়্যালটি স্যার। রয়্যালটি, সিঙ্গার, ওরা হচ্ছে রয়্যালটি পেমেন্ট করবে। একজন সায়েন্টিস্ট প্যাটেন্ট থেকে রেভিনিউ আর্ন করবে। আচ্ছা, these are the different way a company can generate revenue. It depends on the respective businesses, যে সে কোথায় বিজনেস করতেছে, সে কি চা বিক্রি করতেছে, নাকি সে টিচিং প্রফেশনে আছে, নাকি লিগ্যাল সার্ভিস দিচ্ছে। আচ্ছা, আর এক্সপেন্সেস ওগুলি হচ্ছে, বলছি যে এক্সপেন্সেস জিনিসটা কি? এক্সপেন্সটা কখন হয়? এক্সপেন্সেসটা হচ্ছে, বলছে এখানে লেখা আছে স্পেসিফিক, আর দি কস্ট অফ অ্যাসেট কনজিউমড or services used in the process of earning revenue. Cost of asset consumed, মানে আপনি একটা অ্যাসেট কে কনজিউম করতে গিয়ে আপনার কিছু কস্ট পেমেন্ট করতে হয়, সেটাকে বলা হচ্ছে এক্সপেন্স। কেমন অ্যাসেট কনজিউম করতে গেলে কেমন কস্ট আসতে পারে বলেন তো? কোন অ্যাসেট আমরা যখন ইউজ করি তখন তার কিছু কস্ট আসে, সেটাকে বলা হচ্ছে এক্সপেন্স। কেমন হতে পারে? স্যার অবশ্যই। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন, যন্ত্রপাতির অবশ্যই। হ্যাঁ, মানে আমি হচ্ছে যে বুঝি না, একটু আরেকবার বলা যাবে? expenses এর definition বলা হচ্ছে, these are the cost of assets consumed or services used in the process of earning revenue. মানে দুইটা ডিফারেন্ট জিনিসকে এক্সপেন্স বলা হয়েছে। ইট ইজ দি কস্ট অফ অ্যাসেট কনজিউম, মানে যখন কোনো অ্যাসেট কনজিউম করতে যায় তখন যে ধরনের কস্ট জেনারেট হচ্ছে সেটাকে বলা হচ্ছে এক্সপেন্সেস। or when we take services in the process of generating revenues, সেটাকেও বলা হচ্ছে এক্সপেন্স। যেটা আমরা বলছিলাম যে ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্টের যখন ডেপ্রিসিয়েশন করা হয়, বা মেশিনারিজের যখন ডেপ্রিসিয়েশন করা হচ্ছে, মানে হচ্ছে যে আমি কোনো একটা গাড়ি ইউজ করতেছি, সেটা ইউজ করতে করতে এটা একটা ডেপ্রিসিয়েশন হচ্ছে, মানে এটার লংজিভিটি কমে যাচ্ছে, তার মানে এটা একটা কস্ট হচ্ছে। আরো সহজে এক্সাম্পল হচ্ছে, ধরুন আচ্ছা আপনার ল্যান্ড বা প্রপার্টি আছে, সেটার উপর সম্পদের অবলোপনটা তো হবে অবলোপন। হ্যাঁ, অথবা আপনার হচ্ছে ল্যান্ড এন্ড প্রপার্টি আছে, তো ল্যান্ড এন্ড প্রপার্টি যখন আপনি কনজিউম করতে গিয়ে আপনার গভর্নমেন্ট কি করছে, ট্যাক্স চার্জ করেছে, যে আপনাকে এই প্রপার্টির উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, তাহলে এটা একটা কস্ট অফ অ্যাসেটস। হ্যাঁ, ওইটা হবে। তো এটা হচ্ছে একদম এক্সপেন্স। আরেকটা এক্সপেন্স হচ্ছে বলছে সার্ভিসেস ইউজড ইন দি প্রসেস অফ আর্নিং রেভিনিউ। ফর এক্সাম্পল হচ্ছে আপনি কিছু এমপ্লয়িকে হায়ার করেছেন, মানে হিউম্যান রিসোর্স ধার করেছেন, যাতে করে আপনার বিজনেসটা চলে, যাতে করে তারা আপনার বিজনেসটা স্মুথ করতে পারে। তার মানে হচ্ছে তাদেরকে স্যালারি দিতে হচ্ছে, তাদেরকে আপনি কোনো বাসা ভাড়া নিয়েছেন, তাদেরকে রেন্ট পে করতে হচ্ছে। দিজ আর দি এক্সপেন্সেস, বিকজ আমরা এই যে বাসাটা রেন্ট দিচ্ছি, আমরা এসসি বিল দিচ্ছি, ইলেকট্রিসিটি মানে ইউটিলিটিস বিল পে করতেছি, আমরা স্যালারি পে করছি, ওয়েজেস পে করছি, সবকিছু কেন করতেছি বলেন তো? সবকিছু মেইন উদ্দেশ্যটা কি ছিল? সবকিছু মেইন উদ্দেশ্য কি? আর্ন প্রফিট, টু জেনারেট রেভিনিউস। আগে হচ্ছে রেভিনিউ আর্ন করতে হবে, রেভিনিউ থেকে যখন আপনি এক্সপেন্সেসটা বাদ দিবেন তখন হচ্ছে প্রফিট আসবে। সো আমরা আগে টার্মটা ইউজ করবো প্রফিট, না টু জেনারেট রেভিনিউস।
আর রেভিনিউস থেকে যখন এক্সপেন্স থেকে মাইনাস করা হয় তখন যেটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে প্রফিট। প্রফিট। ওকে, স্যার রেভিনিউটা একবার একটু বলবেন? ওই যে রেভিনিউ বলতে বোঝায় যে একটা কোম্পানি যে উদ্দেশ্যে বিজনেসটা করছে সেটা আর্ন করা। ফর এক্সাম্পল আমরা বলছি যে চা কোম্পানি বা হচ্ছে যত কোনো একটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি বা আম বিক্রেতা, সে রেভিনিউ কিভাবে আর্ন করবে? আম বিক্রি করার মাধ্যমে বা ওই পার্টিকুলার প্রোডাক্ট সেল করার মাধ্যমে। এখানে ল ফার্ম রেভিনিউ আর্ন করবে হচ্ছে যে লিগাল কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে। এটা হচ্ছে তার জন্য রেভিনিউ, মানে এখানে এগেইনস্টে সে যে পেমেন্টটা পাচ্ছে, যে মনিটারি বেনিফিটসটা পাচ্ছে সেটাকে বলছে রেভিনিউ। আর এক্সপেন্স হচ্ছে যে ওই রেভিনিউ আর্ন করতে গিয়ে তার কর্মচারীদেরকে তার বেতন দিতে হচ্ছে, তার বাসা ভাড়া নিতে হচ্ছে, তার ইউটিলিটিস বিল পে করতে হচ্ছে, তার ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন হচ্ছে, যে এই ধরনের কস্ট অফ অ্যাসেট এন্ড কস্ট অফ সার্ভিসেস যে পেমেন্ট গুলি হচ্ছে সেটাকে বলা হচ্ছে এক্সপেন্সেস। আর রেভিনিউস থেকে যখন আমরা এক্সপেন্স থেকে মাইনাস করবো তখন আমরা যেটা বলবো সেটাকে আমরা বলতেছি নেট ইনকাম। আমরা এত কিছু করতেছি, আমাদের এই পুরো বিজনেসটা আমরা চালাচ্ছি শুধুমাত্র রেভিনিউ জেনারেট করার জন্য, মানে আলটিমেটলি মানে টু গেইন প্রফিট আর্ন করার জন্য একটু বিজনেস। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে এটা কি, ট্রানজাকশন, অ্যানালাইজ দ্য ইফেক্ট অফ বিজনেস ট্রানজাকশন অন দি অ্যাকাউন্টিং ইকুয়েশন। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা লার্নিং অবজেক্টিভ যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ট্রানজাকশনস গুলো। আমরা বলছিলাম প্রত্যেকটা ইকোনমিক ইভেন্ট বা ইকোনমিক ইভেন্ট অবশ্যই অ্যাকাউন্টিং ইকুয়েশনকে অবশ্যই ইনফ্লুয়েন্স করবে। যদি কোনো ইকোনমিক ইভেন্ট দেখি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনকে ইনফ্লুয়েন্স করে না, সেটা তার বিজনেসের জন্য ট্রানজাকশন হিসেবে আমরা চিন্তা করতে পারছি না। ফর এক্সাম্পল কেমন হতে পারে, যে ওনার যখন নিজে তার বাসার জন্য একটা এসি পারচেস করলো বা একটা গাড়ি পারচেস করলো, সেটা কি কোনো ট্রানজাকশন হবে? জি না স্যার। না স্যার। কেন হবে না? কেন হবে না? না স্যার। স্যার এটা ব্যক্তিগত। ব্যক্তিগত কোনো লেনদেন এটা তার একটা কোম্পানিতে affect করবে না। পার্সোনাল ট্রানজাকশন, এটা বিজনেসের সাথে তার কোনো সম্পর্ক নাই। কিন্তু বিজনেসের জন্য সে যখন কোনো গাড়ি পারচেস করতেছে অথবা বিজনেস থেকে সে যখন টাকা নিয়ে গাড়ি পারচেস করবে, তখন কি সেটা কোনো ইনফ্লুয়েন্স করবে? হ্যাঁ স্যার, এটা অবশ্যই লেনদেন। ইনফ্লুয়েন্স করবে। তার মানে হচ্ছে যে ট্রানজাকশন বেসিক্যালি হ্যাঁ এটাই, ট্রানজাকশন রিপ্রেজেন্টস বিজনেস ইকোনমিক ইভেন্টস রেকর্ডেড বাই দ্য একটা বিজনেসের যে সকল ইকোনমিক ইভেন্টস গুলি হয় এবং যেগুলি মূলত অ্যাকাউন্টেন্টরা রেকর্ড করে, বিকজ অ্যাকাউন্টেন্টস হ্যাভ টু রেকর্ড দোজ ইভেন্টস যেটা হচ্ছে যে ইজ রিলেটিং টু বিজনেস। এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টিং ইকুয়েশনকে ইনফ্লুয়েন্স করে। মালিকের ব্যক্তিগত বা বিজনেসের বাইরে ইকোনমিক ইভেন্টস মানে is not actually has not been considered. শুধুমাত্র কনসিডার করা হচ্ছে those basically influence business accounting equation. বিজনেসের যে অ্যাসেট লায়াবিলিটিস এবং তিনটা পার্টিকুলার ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলে যখন কোনো কিছু ইনফ্লুয়েন্স করে তাকে আমরা ট্রানজাকশন হিসেবে কনসিডার করি। এবং বলা হচ্ছে each transaction has a dual effect on the accounting equation. ডুয়াল ইফেক্ট বলতে কি বোঝায় বলেন তো? each transaction has a dual effect on the accounting equation, এটা কি বলছে? স্যার ডেবিট সাইড এন্ড ক্রেডিট সাইড। হিসাব সমীকরণের দুই দিকে প্রভাব পড়বে। হিসাব সমীকরণে একদিকে ইনফ্লুয়েন্স করতে পারে না। জি স্যার, পার একবার ডেবিট একবার ক্রেডিট হিসেবে। এক্স্যাক্টলি, সেটাই বলা হচ্ছে যে each transaction has a dual effect in the accounting equation বলতে বোঝায় যে আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশনস আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনের আন্ডারে পার্টিকুলার কি আছে, যেমন অ্যাসেটের আন্ডারে কি কি আছে, ক্যাশ একটা অ্যাসেট, সাপ্লাইজ একটা অ্যাসেট, ইকুইপমেন্ট একটা অ্যাসেট, মানে এগুলোকে বলা হয় হ্যাঁ এক একটা আইটেম। তার মানে হচ্ছে যে বলা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার অ্যাসেট যখন ইনক্রিজ করবে, ডেফিনেটলি দেয়ার মাস্ট হ্যাভ এ ডিক্রিজ ইন দি করেসপন্ডিং অ্যানাদার অ্যাসেট। হিসাব সমীকরণ ডুয়াল ইফেক্ট বলতে বোঝায় যখন কোনো একটা অ্যাসেট ইনক্রিজ করবে, অন্য আরেকটা অ্যাসেট মেবি ডিক্রিজ করবে, অথবা অন্য আরেকটা লায়াবিলিটিস কি করবে, ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে। কোনো আরেকটা লায়াবিলিটিস ইনক্রিজ করবে অথবা কোনো একটা ওনার সিকিউরিটি ইনক্রিজ করবে। মোট কথা হিসাব সমীকরণের প্রত্যেকটা অ্যাকাউন্টিং ইভেন্ট মানে প্রত্যেকটা ট্রানজাকশন উইল মেক এ ব্যালেন্সড ইম্প্যাক্ট। কোনোভাবে এটা কোনোভাবে ইমব্যালেন্স করবে না। ফর এক্সাম্পল, আপনি এমন কোনো ট্রানজাকশন হবে না শুধুমাত্র একটা পার্টিকুলার অ্যাসেটকে ইনক্রিজ করে বসে আসছে বাট আর কোনো কিছু করে না, এই জন্য এটাকে বলছে ডুয়াল ইফেক্ট। একটা অ্যাসেটকে ইনক্রিজ করলে অবশ্যই একটা আরেকটা অ্যাসেটকে সে ডিক্রিজ করবে, অথবা একটা লায়াবিলিটিকে ইনক্রিজ করবে, অথবা একটা ওনার সিকিউরিটিকে ইনক্রিজ করবে। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমি হচ্ছে যে যেমন হচ্ছে ওনার্স ইনভেস্টেড $5,000 ইন দি কোম্পানি, তাহলে হিসাব সমীকরণ এটা কোথায় ইনফ্লুয়েন্স করলো?
কোম্পানিতে প্রশ্নটা আরেকবার। owners invested $5,000 in the company. ওনার তার Sir, কোম্পানিতে অ্যাসেট বাড়ছে স্যার নগদ তাহলে ওনার যখন কোম্পানিতে $5,000 ইনভেস্ট করলো, তাহলে ওন কোম্পানির অ্যাসেট ক্যাশ নামক একটা অ্যাসেট ইনক্রিজ করলো $5,000। আপনি যদি শুধুমাত্র এটা দিয়ে রাখেন, তাহলে আপনি অ্যাকাউন্টিং ইকুয়েশন যে ব্যালেন্সড অবস্থা আছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, তাহলে এটা তো এখন ইমব্যালেন্সড হয়ে গেল। তার মানে এটা অবশ্যই এটার সাথে আমরা বলছিলাম যে এখানে যে $5,000 ইনক্রিজ করলো, there must have corresponding decrease in the another kind of asset, অথবা increase in another kind of liabilities, অথবা increase in another kind of owner security। তাহলে এখন আমাদের ওনার সিকিউরিটি অবশ্যই ইনক্রিজ করবে কত? $5,000। মানে ওনার্স ক্যাপিটাল নামক একটা ওনার সিকিউরিটি $5,000 ইনক্রিজ করলো, আমার ক্যাশও $5,000 ইনক্রিজ করলো। এখন এটা যদি সে ওনার যদি না নিয়ে আমি যদি কোনো ব্যাংক থেকে লোন নিতাম $5,000, তাহলে কি হতো ইম্প্যাক্টটা? স্যার নগদ বাড়তো আর Liabilities ব্যাংকের দায় বাড়তো। অ্যাসেট 5,000 বাড়বে আর লায়াবিলিটিস 5,000 বাড়বে। আচ্ছা, যদি এমন হইতো যে যে মালিক তার মানে বিজনেস তার একটা পার্টিকুলার ল্যান্ড বিক্রি করে ফেলছে, সেখান থেকে $5,000 পেয়েছে, তাহলে কি হবে? স্যার অ্যাসেট বাড়বে কমবে। এক্স্যাক্টলি। তার মানে এটা কিন্তু আমার শুধুমাত্র লেফট সাইড মানে অ্যাসেট পাশে শুধুমাত্র ইনফ্লুয়েন্স করেছে, রাইট সাইডে কোনো ইনফ্লুয়েন্স করে, বাট স্টিল এটা একটা ব্যালেন্সড ইম্প্যাক্ট করেছে। মানে দুইটা পাশ কিন্তু প্লাস মাইনাসের সমান হয়ে যাচ্ছে। তার মানে আমার একটা ল্যান্ড বা প্রপার্টি ছিল, সেটা আমি সেল করে দিয়েছি, মানে আমার এখানে $5,000 কমে গেল। আবার ক্যাশ নামক আরেকটা অ্যাসেট, মানে এটা হচ্ছে -5,000 আর প্লাস ক্যাশ নামক একটা অ্যাসেট 5,000, প্লাস 5,000 -5,000 ইকুয়ালস 0। তার মানে আমার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশনে অবশ্যই লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ফর ইচ ট্রানজাকশন উইল রিমেইন সেম। প্রত্যেকটা ট্রানজাকশন শেষে ইট উইল রিমেইন ইকুয়াল। কোনো কারণে এটা যদি আনইভেন হয়, তার মানে বুঝতে হবে যে এখানে ঝামেলা আছে। আনইভেন হবে না, এই জন্য এটাকে বলছে ডুয়াল ইফেক্ট। আচ্ছা, নেক্সট আমরা ট্রানজাকশন অ্যানালিসিসটা দেখেছিলাম। ট্রানজাকশন অ্যানালিসিস আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টিং মানে মূলত যতগুলি অ্যাকাউন্টিং ইভেন্ট বা ট্রানজাকশন হতে পারে সবগুলি ট্রানজাকশন আমরা দেখেছি এবং এটার করসপন্ডিং ইমপ্যাক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন সেটা আলোচনা করেছি। এটা কি আপনারা বুঝতে পেরেছিলেন? বিশেষ করে যারা সায়েন্স এন্ড আর্টস ব্যাকগ্রাউন্ড, জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। একবার একটু বলবেন স্যার। আচ্ছা, ওকে, আমরা তাহলে এটা একটু রিভিউ করি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওন সিকিউরিটি। তারপর আমরা অ্যাসেটের আন্ডারে কিছু আইটেমের নাম শুনছিলাম। অ্যাসেট বলতে আমরা কি কি বুঝতে পারি, কি কি হতে পারে, লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছি। স্যার ক্যাশ, কোম্পানি অ্যাসেট হতে পারে কি? সাপ্লাইস, ক্যাশ, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, সাপ্লাইস, সাপ্লাইস, তারপর আর কি হতে পারে? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এই যে ইনভেন্টরি, আচ্ছা, inventory, cash, equipment, supplies, account receivable, these are the different items on asset. এগুলো সবগুলো মিলে হচ্ছে asset। ঠিক একইভাবে liabilities কি কি হইতে পারে? liabilities এর মধ্যে কি কি আইটেম থাকতে পারে? accounts payable, notes payable, accounts payable, notes payable, আর কিছু? creditor, লোন, সবগুলি তো creditors। আচ্ছা, ব্যাংক লোন বলতে আমরা নোটস পেয়েবল এর মধ্যে ব্যাংক লোনটা চলে যাচ্ছে। হবে লোন বলতে এখানে নোটস পেয়েবলটাকে কভার করছে আর কি। লোনস, আচ্ছা ধরে নিলাম আমরা এখানে দুইটা লাইবস পেয়েছি, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আর একটা হচ্ছে নোটস পেয়েবল। আর ওনার সিকিউরিটির মধ্যে কি কি আইটেম ছিল? owners capital, একটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িং, রেভিনিউস, আর হচ্ছে এক্সপেন্ডিচার। আচ্ছা, ওনার্স ক্যাপিটাল থেকে সবসময় ওনার্স ড্রয়িংটা বাদ যাবে, রেভিনিউসটা প্লাস হবে আর এক্সপেন্সটা কি হবে? মাইনাস হবে। মানে হচ্ছে যে ওনার্স ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউস মাইনাস এক্সপেন্সেস, এটাকে বলা হচ্ছে এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। মানে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি না লিখে আমরা যখন ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউস মাইনাস এক্সপেন্সটা দেখাবো, ইকুয়েশনটাকে আমরা এক্সটেন্ড করবো, তখন এটাকে বলছে এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা দেখবো যে একটা পার্টিকুলার ট্রানজাকশন আমরা একটা চার্ট করব
যে চার্টের মধ্যে প্রথমে অ্যাসেট লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি লিখলাম একটা খাতার মধ্যে, তারপর ওইটার আন্ডারে আইটেমস গুলিকে আমরা লিখি। এখন আমরা দেখবো যে পার্টিকুলার ট্রানজাকশনটা কোন পার্টিকুলার আইটেম কোন সাইটকে ইনফ্লুয়েন্স করতেছে। প্রথম ট্রানজাকশন আমরা দেখতেছি যে investment by owner. Ranil decides to start a smartphone app development. On September 1, he invests $15,000 cash in the business. তাহলে ক্যাশ সে $15,000 বিজনেস ইনভেস্ট করেছে, সে কে রানিল মানে ওনার হিমসেলফ ইনভেস্টেড সাম মানি ইন দি কোম্পানি। তাহলে সেটা হিসাব সমীকরণ কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? Sir, ক্যাশ cash owner $15,000 ক্যাশ ইনভেস্ট করেছে, তাহলে কোম্পানি $15,000 অ্যাসেট, the asset cash has increased by this transaction as well as the owner's equity will be increased. Owner's equity কত ইনক্রিজ করবে? 15,000. The owner's equity মানে হচ্ছে owner's equity আমাদের স্পেসিফিক owner's capital $15,000 বেড়ে যাবে, আর অ্যাসেটের মধ্যে স্পেসিফিকলি ক্যাশ $15,000 বেড়ে যাবে। যেমন আপনারা আপনাদের বইটাতে গো থ্রু করবেন, যেমন এখানে লিখে আছে এই ট্রানজাকশন পরে বেসিক অ্যানালিসিস আপনি দেখবেন পেজ নাম্বার 10 বলছে the asset cash increases $15,000 and owner's equity identified as owner's capital increases $15,000. মানে এটা যদি আমি বলি যে আপনার ইমপ্যাক্ট অ্যানালিসিস কোন ধরনের, আপনারা এই স্টেটমেন্টটা এইভাবে দিবেন যে অ্যাসেট, প্রথমে লিখবেন অ্যাসেট, the asset cash increases $15,000 and owner's equity identified as owner's capital increases $15,000. এটা হচ্ছে ফার্স্ট একটা পার্টিকুলার ট্রানজাকশন। এরকম প্রত্যেকটা ট্রানজাকশন হিসাব সমীকরণ কি ইনফ্লুয়েন্স করছে? বলছে পারচেজ অফ ইকুইপমেন্ট ফর ক্যাশ। তার মানে কি হবে? ইকুইপমেন্ট হচ্ছে একটা অ্যাসেট আইটেম, ক্যাশও একটা অ্যাসেট। একটা ইকুইপমেন্ট নামক একটা অ্যাসেট ইনক্রিজ করলো $7,000, ক্যাশ নামক একটা অ্যাসেট ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে? Decrease করবে। ডিক্রিজ করবে, কারণ বিজনেস থেকে ক্যাশ নিয়ে আমি ইকুইপমেন্টটা কিনেছি, তার মানে আমার $7,000 প্লাস হলো এক পাশে, আবার $7,000 মাইনাস হলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, নেক্সট আরেকটি ট্রানজাকশন আমরা যখন দেখবো সেটা বলছে পারচেজ অফ সাপ্লাইজ অন ক্রেডিট। মানে সাপ্লাইজ আমি অন ক্রেডিটে পারচেজ করছি বা অন অ্যাকাউন্টে পারচেজ করছি, ফর ফিউচার পেমেন্ট দিয়ে দিই $1,600। তার মানে আমার সাপ্লাইজ নামক একটা অ্যাসেট ইনক্রিজ করলো, আর অন ক্রেডিট যেহেতু পারচেজ করছি সেটা কি অ্যাকাউন্টস পেয়েবল হবে নাকি অ্যাকাউন্টস রিসিভেবল হবে? Accounts payable. Accounts payable. অ্যাকাউন্টস $600 বেড়ে গেল, তার মানে আমার একটা লায়াবিলিটি ইনক্রিজ করলো, আমার একটা অ্যাসেট ইনক্রিজ করলো। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্ভিসেস পারফর্মড ফর ক্যাশ। Subway Incorporation received $1,200 cash from customers for app development services it has performed. মানে এটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস কোম্পানি, যে হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট থেকে সার্ভিস আর্ন করে, সে $1,200 ক্যাশ পেয়েছে। তাহলে আমার কি হবে, কি ইনফ্লুয়েন্স হবে, এটা কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? Cash increase হবে, revenue increase. Revenue increase. আমার ক্যাশ অ্যাসেট ক্যাশ $1,200 কি করলো, ইনক্রিজ করলো। আর কি করবে? ওনার সিকিউরিটি ইনক্রিজেস। দেন আমরা পেজ নাম্বার 12 দেখবেন বেসিক অ্যানালাইসিসে লেখা আছে, দি ইমপ্যাক্ট অ্যানালাইসিসটা কিভাবে লেখা আছে, মানে জাস্ট স্টেটমেন্টটা আপনারা ফলো করুন। বলা হচ্ছে যে পেজ নাম্বার 12 দি অ্যাসেট ক্যাশ ইনক্রিজেস $1,200 and owner security increases $1,200. তো $1,200 ওনার সিকিউরিটি ইনক্রিজ করেছে, অ্যাসেট ক্যাশ $1,200 ইনক্রিজ করেছে। কেন? ওনার সিকিউরিটি ইনক্রিজেস $1,200 ফর কেন? ডিউ টু সার্ভিস রেভিনিউ, বিকজ আমরা রেভিনিউ আর্ন করেছি। ঠিক একইভাবে যদি কোনো এক্সপেন্স হতো তখন আমরা বলতাম যে আমাদের ওনার সিকিউরিটি ডিক্রিজ করেছে ডিউ টু ইনক্রিজিং দি এক্সপেন্সেস। এক্সপেন্স ইনক্রিজ করলে কি ওনার সিকিউরিটি বাড়বে নাকি কমবে? কমবে, রাইট। নেক্সট বলা হচ্ছে পারচেজ অফ অ্যাডভার্টাইজমেন্ট অন ক্রেডিট। মানে আমি হচ্ছে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, সেটা অন ক্রেডিটে পারচেজ করেছি, তাহলে আমার কি কি হবে? Liabilities পারবে। আর owner security কমে যাবে। ওনার সিকিউরিটি কমে যাবে। আমার $250 আমার এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স যখন ইনক্রিজ করবে ওনার সিকিউরিটি কমে যাবে। তাহলে হচ্ছে যে আবার এটা যেহেতু আমি অন অ্যাকাউন্টে পারচেজ করি, তার মানে আমার একটা লায়াবিলিটি ইনক্রিজ করলো, আবার আমার একটা ওনার সিকিউরিটি কমে গেল। মানে আমি শুধুমাত্র এটা হিসাব সমীকরণের লেফট সাইড মানে অ্যাসেট পাশে ইনফ্লুয়েন্স করে, শুধুমাত্র এটা রাইট সাইড ইনফ্লুয়েন্স করছে। রাইট সাইডে একটা +250 হলো আর একটা -250 হলো, তার মানে আমার ইকুয়েশনটা ব্যালেন্সড রয়ে গেল। তো বলা হচ্ছে কি, তাহলে পারচেজ অফ অ্যাডভার্টাইজমেন্ট অন accounts payable increases $250 and owner security decreases $250 due to advertising expenses. নেক্সট বলা হচ্ছে যে
সার্ভিসেস পারফর্ম ফর ক্যাশ এন্ড ক্রেডিট, মানে হচ্ছে $350 $3500 সার্ভিসেস সে পারফর্ম করেছে, তার মধ্যে $1500 সে ক্যাশ রেভিনিউ পেয়েছে আর $200 অন অ্যাকাউন্ট, মানে পরে দিবে থাকে। তার মানে এটা হিসাব সমীকরণ আমার টোটাল রেভিনিউ আর্ন হয়েছে কত ডলার? $1500 নাকি $2000? টোটাল রেভিনিউ আর্ন হয়েছে $1500 না স্যার $3500 3,000 $3,500 স্যার 3,000 টোটাল রেভিনিউ হচ্ছে $3500, $1500 না $2000, বিকজ সে তো $3500 সার্ভিস পারফর্ম করে ফেলছে। ক্যাশ কত পেয়েছে সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আমি তো সার্ভিস পারফর্ম করছি $3500। তার মানে আমার ওনার্স ইকুইটি কলামে কোন পার্টটাকে ইনফ্লুয়েন্স করবে? ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। $3500 যে আমি সার্ভিস আর্ন করছি সেটা ওনার্স ইকুইটি কলামের কোন পার্টটাকে ইনফ্লুয়েন্স করবে? রেভিনিউ স্যার রেভিনিউস কত লিখবো আমরা? $3500। আর আমি ক্যাশ আর্ন করেছি $1500, তার মানে আমার অ্যাসেট ক্যাশ ইনক্রিজ করলো $1500। আর বাকিটা হচ্ছে সে বলছে তোমাকে পরে দেবো, মানে অ্যাকাউন্ট রিসিভেবল আরেকটা অ্যাসেট, সেটা $2000 আর্ন, $2000 ইনক্রিজ করলো, মানে প্লাস $1500 প্লাস $2000। লেফট হ্যান্ড সাইডে $3500 আমি দেখাচ্ছি, তাহলে আমাকে রাইট হ্যান্ড সাইডে $3500 দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার রেভিনিউ। তাহলে দুইটা পার্ট ব্যালেন্স দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে পেমেন্ট অফ এক্সপেন্সেস, যে সে কিছু এক্সপেন্স পেমেন্ট করেছে অন ক্যাশ। এক্সপেন্স গুলি তাহলে কোন পার্টে যাবে, কোথায় যাবে হিসাব সমীকরণে? ওনার সিকিউরিটি। ওনার্স ইকুইটি। এক্সপেন্সেস গুলি সবসময় দেখে এখানে মাইনাস লেখা আছে, বিকজ ইকুয়েশনে হচ্ছে মাইনাস লেখা আছে, মাইনাস এক্সপেন্ডিচার, ওই জন্য এখানে সব মাইনাস লেখা আছে। -$600, $900 ডিক্রিজ করলো এই ট্রানজাকশনের মাধ্যমে। ঠিক একইভাবে $700 এক্সপেন্স ইনক্রিজ করার মাধ্যমে টোটাল ওনার্স ইকুইটি $700 ডিক্রিজ করলো। তার মানে ক্যাশ ডিক্রিজ বাই $700, ওনার্স ইকুইটি ডিক্রিজ বাই $700। এটা হচ্ছে এই মানে পার্টিকুলার ট্রানজাকশন ইম্প্যাক্ট। আচ্ছা, নেক্সট বলছে পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল, মানে অ্যাকাউন্টস পেয়েবল আমি কারোর কাছ থেকে অন অ্যাকাউন্টে কোনো কিছু পেয়েছিলাম, কিনেছিলাম, এখন তাকে পেমেন্ট করেছি, তাহলে এটা হিসাব কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? ক্যাশ ডিক্রিজ হবে আর অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হবে। রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে রিসিপ্ট অফ ক্যাশ অন অ্যাকাউন্ট, ট্রানজাকশন নাম্বার 9। Subbind Corporation received $600 in cash from customers who had been billed for services. তাহলে এটা কি হবে? রিসিপ্ট অফ ক্যাশ অন অ্যাকাউন্ট, মানে কারো কাছে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, সে এখন পেমেন্ট করেছে আমার কোন একটা কাস্টমার, তাহলে কি হবে? আমার ক্যাশ $600 ইনক্রিজ করবে আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে। অ্যাকাউন্ট রিসিভেবল নামক আরেকটা অ্যাসেট $600 সেটা কমে যাবে, একটা ক্যাশ বাড়লো, একটা অ্যাসেট বাড়লো, আরেকটা অ্যাসেট কমলো। ওকে, ফাইনালি বলা হচ্ছে যে উইথড্রল অফ ক্যাশ বাই ওনার। উইথড্রল অফ ক্যাশ বাই ওনার কি হবে তাহলে? সে ধরেন $1000 বিজনেস থেকে উইথড্র করলো, তাহলে এটার ইম্প্যাক্ট কোথায় কোথায় যাবে? স্যার ওনার্স ড্রয়িং, ওনার সিকিউরিটি আর ক্যাশ কমে যাবে। তাহলে আমার ক্যাশ ডিক্রিজ হবে আর ওইদিকে ওনার সিকিউরিটি cash ডিক্রিজ হবে। আমার ক্যাশটা ডিক্রিজ করবে $1000 আর ওনার্স সিকিউরিটি কি বাড়বে নাকি কমবে? কমে যাবে। ওনার্স সিকিউরিটি আমার কমে যাবে বাই $1000 কমে যাবে স্যার। owners drawing due to increase in the owners drawing, because সে $1000 owners drawing করা হয়েছে। owners drawing যখন করা হবে, যখন এক্সপেন্ডিচার হবে মানে এক্সপেন্সেস হবে, তখন সবসময় ওনার্স ক্যাপিটালটা, ওনার্স ইকুইটিটা কমে যাবে। আর যখন ওনার্স ইনভেস্টমেন্ট মানে ওনার্স ক্যাপিটাল দিবে বা রেভিনিউ জান হবে, তখন সবসময় ওনার্স ইকুইটি বেড়ে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে টোটাল। এই যে ফাইনালি যে 10 নম্বর ট্রানজাকশনের পরে আমরা দেখেন ফাইনালি তার একটা আউটপুট বের করেছে সবকিছু প্লাস মাইনাস করার পরে, সেটা হচ্ছে $18,050। $18,050 এই $18,050 অ্যাসেট সমান হচ্ছে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এতটুকু কি আপনারা, হ্যাঁ এই এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা এই ট্রানজাকশন অ্যানালিসিস পর্যন্ত? জি স্যার। স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ শিওর প্লিজ। স্যার এই AI = L+O এর ক্ষেত্রে স্যার এই রেভিনিউ এবং এক্সপেন্সেস এগুলো যদি ওনার্স ক্যাপিটালের সাথে যোগ করে দেই, তারপর যদি বিয়োগ করে দেই, তাহলে কি স্যার প্রবলেম আছে? না, ওইটা আপনারা, এটা হচ্ছে আপনারা বাংলাদেশি ভার্সনে পড়ে আসছেন, ওইটা হবে না।
এখানে যেভাবে মানে বিট বাই বিট আলাদা আলাদা করে লেখা আছে, আপনার ওইভাবে লিখতে হবে। মানে ওনার্স ক্যাপিটালের মধ্যে আপনি নিজে নিজে প্লাস মাইনাস করার দরকার নেই। আপনাকে এটা এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন যেভাবে দেখানো হয়েছে আপনি ঠিক এইভাবে ইউজ করবেন। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এখানে প্রত্যেকটা ট্রানজেকশন টেবল অ্যানালিসিস শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু নাম্বার পাচ্ছি আর 1 2 3 4 5 6 লেখা আছে। আপনারা হচ্ছে পরীক্ষার মধ্যে আমি যদি এরকম টেবুলার অ্যানালিসিস করতে বলি, এটাকে বলা হচ্ছে টেবুলার অ্যানালিসিস, মানে এটা অথবা ট্রানজেকশন অ্যানালিসিস, যে আমি কিছু ট্রানজেকশন দিয়ে দিলাম, ট্রানজেকশন গুলি ইম্প্যাক্ট গুলি আপনারা একটা চার্ট আকারে দেখালেন। এই যে সামারি টেবিলটা প্রিপেয়ার করার সময় আপনারা এই চার্টের পাশে একটা রিমার্কস নামক একটা কলাম অ্যাড করবেন। রিমার্কসে আপনার প্রত্যেকটা ট্রানজেকশন, যেমন এখানে আমি দেখতেছি $15,000, $7,000, $1,200, বাট এটা কিসের থেকে আসছে আমি আসলে প্রথম এক ইয়াতে ফার্স্ট ভিউতে আমি দেখতে পাচ্ছি না। সো রিমার্কস হচ্ছে আপনি একটা হিন্স দিয়ে রাখবেন। রিমার্কসে ধরুন প্রথম হচ্ছে $15,000, তাহলে এটা রিমার্কস কলামে আমি কি লিখতে পারি যাতে আমি বুঝতে পারি ট্রানজেকশনটা $15,000টা কি ধরনের ট্রানজেকশন, এটা আমি কি লিখতে পারি রিমার্কসে? স্যার মূলধন আনয়ন। মানে সেটা আমি রিমার্কসে কি লিখবো? বাংলায় তো আর লেখা যাবে না, ইংলিশে ক্যাপিটাল ইনিশিয়াল ইনভেস্ট। আপনি লিখতে পারবেন হচ্ছে ওনার্স ইনভেস্টমেন্ট, তাহলে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে $7,000 মাইনাস $7,000 প্লাস, তাহলে আমি এখানে কি লিখতে পারি রিমার্কসে যাতে আমি সহজে বুঝতে পারি ট্রানজেকশনটা কি হয়েছিল। রিমার্কসে তাহলে কি লিখবো? ইকুইপমেন্ট পারচেজ অফ ইকুইপমেন্ট বা ইকুইপমেন্ট পারচেজ, মানে মোট কথা হচ্ছে আমি যাতে বুঝতে পারি যে এটা আসলে কি ইকুইপমেন্টের জন্য এই ট্রানজেকশনটা হলো, নাকি কোনো অ্যাকাউন্ট রিসিভেবল পাওয়া গেল, নাকি কোনো রেভিনিউ আর্ন করলো। তাহলে যে যেমন ধরুন $1,200, তাহলে সেটাতে আমি পাশে দিয়ে কি লিখবো রিমার্কসে? আমি লিখবো রেভিনিউ আর্ন, কারণ এটা রেভিনিউ থেকে আমি পেয়েছি। যেমন লাস্ট 10 নম্বর ট্রানজেকশন $1,300 লিখে রাখছি, আমি রিমার্কসে কি লিখবো? ওনার্স ড্রয়িংস। মোট কথা হচ্ছে এই রিমার্কস কলামের মধ্যে আপনি যখন এগুলি রিমার্কসটা লিখে রাখবেন সেটা আমাদের পরবর্তীতে হেল্প করবে। একটু পরে যখন আমরা এটা থেকে ফার্দার আরেকটা কাজ করব তখন হচ্ছে যে এই রিমার্কসটা আপনাকে খুব মানে কাজটা অনেক কাজ আপনাকে সহজ করে দিবে। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে যে এই টেবল অ্যানালিসিস এর সাথে আপনি পার্টিকুলার আরেকটা কলাম অ্যাড করবেন, সেটা হচ্ছে রিমার্কস কলাম। যে রিমার্কস কলামে আপনি ওই ট্রানজেকশনের নেচারটা, মানে ট্রানজেকশনটা কি রিলেটেড ছিল সেটার একটা কি পয়েন্ট বা কি ওয়ার্ড আপনি লিখে রাখবেন, যাতে করে আমি ট্রানজেকশনের ওই ডিটেলসটা না পড়ে 7 নম্বর ট্রানজেকশনের সাথে রিমার্কসটা দেখে বুঝতে পারি যে এখানে আসলে কি হয়েছে। বুঝা গেল? স্যার জি বলেন। রিমার্কস কলামটাকে আমরা ট্রানজাকশন নাম্বারের পাশে করব? না, ট্রানজেকশন নাম্বারের পাশেও করা যায়, অথবা আপনি সবার লাস্টে মানে একবারে রাইট হ্যান্ড সাইডে একবার লাস্ট রাইট কলাম, যেটা একবার পাশে রাইট মার্জিনের পাশে যে কলামটা হবে সেটা হবে হচ্ছে রিমার্কস এর কলাম। আপনি লেফট পাশেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বাট রাইট পাশে লিখলে আমার মনে হয় যে ভালো হবে। মানে আগে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা শেষ করবেন, অ্যাকাউন্টিং ইকুয়েশন শেষ হওয়ার পরে একটা পার্টিকুলার এক্সট্রাডেড কলাম আসবে, সেটা হচ্ছে রিমার্কস, যাতে করে আমরা বুঝতে পারি যে এটা আসলে কি ট্রানজেকশন, কি ধরনের ট্রানজেকশন হয়েছিল, এটার জন্য হচ্ছে রিমার্কস কলাম। এটা পার্টিকুলার কিওয়ার্ড কে রিপ্রেজেন্ট করবে। বুঝা গিয়েছে? এটা লিখা ইম্পর্টেন্ট নাকি? আমি যেহেতু বলেছি তাও তো ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে। ওটার নামটা কি? নামটা একবার বলেন। হ্যাঁ, তার নামটা একবার বলেন, নামটা। রিমার্কস, REMARKS, রিমার্কস। এটা লেফট, এটা রাইট হবে, রাইটে। আপনি রাইটে লিখতে পারেন, লেফটে লিখতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনি রাইট হ্যান্ড, মানে সবার লাস্ট লিখবেন রাইট হ্যান্ড সাইড। ওকে স্যার বইয়ের মধ্যে তো একবার লাস্টেই থাকে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, আপনি রাইট হ্যান্ড সাইডে লিখবেন। মন্তব্য হিসেবে থাকে, এরই আমরা 19 এর মন্তব্য হিসেবে পড়েছিলাম। হ্যাঁ, কিন্তু আপনারা এখন আগের কথা ভুলে যান, এজ ইফ আপনারা আগে কিছু পড়েন না। এখন আগের কথা যদি মনে করেন তাহলে আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে। অনেক কিছু আগের সাথে মিলবে, অনেক কিছু আগের সাথে মিলবে না। ঠিক আছে? আচ্ছা, যারা হচ্ছে যে সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড, তারা কি ট্রানজেকশন অ্যানালিসিসটা মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। তানভীর? জি স্যার। আচ্ছা, ওকে। আর ট্রানজেকশনের প্রশ্ন দেওয়া যাবে? প্রশ্নগুলা ট্রানজেকশনে মানে যেভাবে ট্রানজেকশন কোশ্চেন, ওই প্রশ্নগুলো। না, ওর দরকার নাই তো। আপনি তো ওই যে 1 2 3 4 এই যে দেখেন, আমি যে ট্রানজেকশন গুলি দিয়েছি ওই ট্রানজেকশন আপনি 1 2 3 4 5 6 চলেই হচ্ছে।
সেখানে আপনার প্রশ্ন দেওয়ার তো দরকার নেই বা অত সময় আপনি পাবেন পরীক্ষার মধ্যে। সেটা আমি ধরেন এরকম প্রশ্নটা জানার জন্য আর কি কি হিসেব সেগুলো জানার জন্য প্রশ্নটা আর কি পরবর্তী সকল করার জন্য মানে হচ্ছে যে প্র্যাকটিস করার জন্য। জি জি প্রশ্নটা প্র্যাকটিস করার জন্য আপনাদের বইতে তো অনেক প্র্যাকটিস আছে, ওগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের বইতেই তো অনেক প্র্যাকটিস করার জন্য অপশন আছে, সেগুলি প্র্যাকটিস করলেই তো হচ্ছে। আপনারা বইয়ের প্রত্যেকটা জিনিস বিট বাই বিট করবেন, থিওরি প্লাস হচ্ছে যে ম্যাথস গুলি প্র্যাকটিস করবেন। আর আচ্ছা আরেকটা জিনিস, আর তারপর হচ্ছে যে চ্যাপ্টার শেষে একটা গ্লোসারি, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে একটা গ্লোসারি পার্ট আছে, গ্লোসারি ওইটা অবশ্যই ভালো করবেন। ওইখানে কি পয়েন্ট গুলি ডেফিনেশন লেখা আছে, তো আপনার গ্লোসারি পার্টটা ভালো একটু কভার করার চেষ্টা করুন। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে গ্লোসারি পার্ট আছে, চ্যাপ্টার 1 এর পরে গ্লোসারি আছে, ওইটা অবশ্যই করবেন। চিকাগো আমরা যে চ্যাপ্টার গুলো পড়াবো সেটা গ্লোসারি পার্টটুকু শেষ করবেন, তাহলে আপনার কিওয়ার্ড ডেফিনেশন এগুলি হুবহু বইয়ের মতো লিখতে পারবেন। নিজের মতো করে লিখতে হবে না, বইয়ের মতো করে লিখতে হবে, কারণ বইয়ের মধ্যেই প্রপারলি এটা ডিফাইন করা আছে। আমি আর আপনি ডিফাইন করলে কিছু থাকবে, কিছু অ্যাড হবে, কিছু রিমুভ করা যাবে, বাট বইয়ের ডেফিনেশন বললে কমপ্লিট, মানে এটার মধ্যে সবই কভার করছে। ওই জন্যই বলছি যে কিছু জিনিস আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, যেমন এখানে একটা টেবল অ্যানালিসিস দেওয়া আছে, দি ওনার ইনভেস্টেড $25,000 ক্যাশ ইন দিস। আচ্ছা, এখন এখানে যে ট্রানজাকশনস গুলি দেওয়া আছে এগুলি শুধুমাত্র আপনার সায়েন্স এন্ড আর্টস ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা শুধু আমার সাথে পার্টিসিপেট করেন। বাকিরা আপাতত আমার মনে হচ্ছে বাকিরা এটা ডেফিনেটলি বুঝতে পেরেছেন। তো প্রথম ট্রানজাকশন ইম্প্যাক্টটা কি হবে? দি ওনার ইনভেস্টেড $25,000 ক্যাশ ইন বিজনেস। তার অ্যাসেট বাড়বে, হ্যাঁ, অনার্স ইকুইটি বাড়বে আর অ্যাসেট বাড়বে। owners invested fine. Next, the company purchased $7,000 of office equipment on credit. এটা কি হবে? অ্যাসেট বাড়বে আর অ্যাকাউন্টস পেয়েবলটা ইনক্রিজ হবে। Asset equipment will be increased $7,000. আরেকটা হচ্ছে কি বাড়বে? লায়াবিলিটিসটাও বাড়বে। The liabilities Liability. accounts payable will be increased. তারপর হচ্ছে the company received $8,000 cash in exchange for services performed. এটা কি হবে? অনার্স ইকুইটি বাড়বে আর অ্যাসেট বাড়বে। ওনার সিকিউরিটি কি বাড়বে? ওনার সিকিউরিটি অনার্স ইকুইটি রেভিনিউ বাড়বে revenue বাড়বে, আর অ্যাসেটে ক্যাশ বাড়বে। ভেরি গুড। তারপর হচ্ছে the company paid $850 for this month's rent. এটা কি হবে? স্যার ওনার সিকিউরিটিটা কমে যাবে, হ্যাঁ, due to Expense হবে। increasing, এখানে ক্যাশটা কমে যাবে। মানে হচ্ছে যে এটা হচ্ছে the asset cash decreased by $850 and owner's equity decreased by $850 due to কি? Increasing expense, due to increasing expense or due to decreasing expense? decreasing Expense increase করার মাধ্যমে ওনার সিকিউরিটি ডিক্রিজ করছে। And finally বলছে the owner withdrew $1,000 cash for ক্যাশটা purchase. কমে যাবে, তারপর ওনার সিকিউরিটিটাও কমে যাবে। নাও ওনার যেহেতু ওনার্স ড্রয়িংটা হয়েছে, জি স্যার, ঠিক না? জি Exactly, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তার মানে এতটুকু পর্যন্ত মোটামুটি আমরা ক্লিয়ার সবাই। জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি যে এটা হচ্ছে টেবুলার অ্যানালিসিস করলাম। টেবুলার অ্যানালিসিস করার পরে আরেকটা পার্ট এই চ্যাপ্টারের মধ্যে আছে, সেটা হচ্ছে ডিসক্রাইব দি কোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড হাউ দে আর প্রিপেয়ার্ড। আমরা বলছিলাম অ্যাকাউন্টিং ইজ অল অ্যাবাউট তিনটা পার্ট, আইডেন্টিফিকেশন, রেকর্ডিং এন্ড কমিউনিকেশন। এন্ড কমিউনিকেশনের মধ্যে হচ্ছে স্টেটমেন্ট গুলি বিলং করে, কমিউনিকেট করে। অ্যাকাউন্টেন্টস বেসিক্যালি identify and record economic events, then summarize all those economic transactions গুলি সামারি করার পরে সে কিছু রিপোর্ট তৈরি করে, সেগুলো হচ্ছে পরবর্তীতে রেসপেক্টিভ ডিফারেন্ট এক্সটার্নাল এবং ইন্টারনাল ইউজারদের মধ্যে কমিউনিকেট করা হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো মূলত প্রিপেয়ার করা হয় ফর দি ইন্টারনাল ইউজার অর এক্সটার্নাল ইউজার। কাদের জন্য তৈরি করা হয় বলেন তো? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলি ইন্টারনাল ইউজারের জন্য নাকি এক্সটার্নাল ইউজারের জন্য? আমরা আগে এক্সটার্নাল ইন্টারনাল এবং দোনোটা external স্যার, উভয়ের জন্য। দোনোটার জন্য, ইন্টারনাল এক্সটার্নাল দোনোটার। জি স্যার। ইন্টারনাল এক্সটার্নাল দুটোটা ঠিক আছে। ওই যে আমরা বলছিলাম হ্যাঁ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলেছিলাম, রাইট? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আরেকটা ছিল ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা আমরা বলছিলাম ইন্টারনাল ইউজারদের জন্য, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা হচ্ছে এক্সটার্নাল ইউজারদের জন্য। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো হচ্ছে মূলত হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইন্টারনাল এক্সটার্নাল সব পার্টি ইউজ করে, বাট এটার স্টাইলটা বেসড অন দি ইউজার চেঞ্জ হয়ে যায়। মানে আমরা হচ্ছে যে আমরা বিভিন্ন কোম্পানি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখি তো সেটা হচ্ছে আমরা মূলত এক্সটার্নাল ইউজার,
আমরা বলতে পারি যে এখানে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলি আছে মূলত হচ্ছে দে আর বেসিক্যালি ডেভেলপ ফর এক্সটার্নাল ইউজার টু কমিউনিকেট উইথ দি এক্সটার্নাল পার্টিস। ওনার এক্সটার্নাল ইউজার কে কে হতে পারে একটা কোম্পানি? আমরা আগে বলেছিলাম না একবার, একটা কোম্পানি Shareholder. গভর্নমেন্ট শেয়ার হোল্ডার্স, রাইট, শেয়ার হোল্ডার্স, তারপর আর তারপর গভর্নমেন্ট হচ্ছে যারা সাপ্লাই দেয় বিভিন্ন Creditors. র মেটেরিয়াল সাপ্লাই দেয়। Government, right, investors, creditors, investors, lenders, NDR, Securities and Exchange Commissions। তাহলে তারও হচ্ছে একটা কোম্পানি হেলথ রিপোর্ট স্ট্যাটাস জানতে চাচ্ছে, তারা জানতে চাচ্ছে এই কোম্পানির ইনকাম কেমন, এই কোম্পানির অ্যাসেট কেমন, এই কোম্পানির লাইবিলিটিস কেমন। এদের জন্য হচ্ছে যে আমাদেরকে একটা কিছু স্টেটমেন্ট প্রিপেয়ার করে দেখাইতে হয় বাধ্যতামূলক। অথবা আমি হচ্ছে ইনকাম ট্যাক্স দিব, কোম্পানির ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স দিব, তখন কোম্পানি কর্পোরেট ট্যাক্সটা ডিপেন্ড করতেছে তার স্টেটমেন্টের উপর। তাহলে স্টেটমেন্টে তার ইনকাম, রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার দেওয়া আছে। তার মানে হচ্ছে যে উই আর দি এক্সটার্নাল ইউজার। তো এই স্টেটমেন্টস গুলি আমরা হচ্ছে যে প্রিপেয়ার করি। যে স্টেটমেন্টস গুলি কি এগুলি একটু দেখতে হবে। এখানে জাস্ট কিছু সামারি অফ স্টেটমেন্টস দেওয়া আছে, স্টেটমেন্ট গুলি আমরা দেখবো। সেটা হচ্ছে যে আমরা স্টেটমেন্ট গুলো মূলত এখানে প্রিপেয়ার করেছে সেই টেবল অ্যানালিসিস এর সামারি ফাইন্ডিংস থেকে। টেবল অ্যানালিসিসটা আমরা যে করলাম মানে সবার লাস্টে, মানে সফট বাইট কোম্পানি এতক্ষণ যে 10টা ট্রানজাকশন অ্যানালিসিস করলাম সেটার উপর ডিপেন্ড করে তার যে ফাইনাল যে ব্যালেন্সটা আমরা পেয়েছি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, সেটার একটা সেটা থেকে সে 4টে স্টেটমেন্ট প্রিপেয়ার করছে। দেয়ার আর 4 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, মানে একটা কোম্পানির স্ট্যাটাস জানার জন্য 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়। একটাকে বলা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, একটা বলা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্যালেন্স শিট, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 4টে স্টেটমেন্টে এখানে ব্রিফ ওভারভিউ দেওয়া আছে, এটা আমরা আজকেও দেখবো। আবার আমাদের কিছু কয়েকটা চ্যাপ্টার শেষে আমাদের আবার এটার উপর আবার ডিটেলস আরেকটা চ্যাপ্টার করবো, সেখানে আমাদের স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করতে হবে। সো বাট ফরম্যাট কিন্তু সেম। সো এই ফরম্যাটটা আমরা একটু ভালোভাবে দেখে নেব। যেমন ধরো এখানে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্ট মূলত নাম শুনে কি মনে হচ্ছে, একটা কোম্পানির রেভিনিউজ এবং এক্সপেন্ডিচারকে শুধুমাত্র কভার করা হচ্ছে। একটা কোম্পানি একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের জন্য যে রেভিনিউজ এবং এক্সপেন্স আর্ন করে সেটা একটা সামারি দেওয়া আছে। এবং দিন শেষে ওই ইনকাম স্টেটমেন্ট দেখে আমি বুঝতে পারবো কোম্পানিটিকে ওই পার্টিকুলার পিরিয়ড, মানে পিরিয়ড বলতে বলতে তার সে কত মাস পর পর অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে। সে যদি 1 উইক পর পর অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে, তার অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে 1 উইক। সে যদি 1 মান্থ পর পর রিপোর্ট তৈরি করে, মানে হচ্ছে সে মান্থলি রিপোর্ট তৈরি করছে। কেউ মান্থলি রিপোর্ট তৈরি করে, কেউ উইকলি রিপোর্ট তৈরি করে, কেউ 6 মাসে একবার তৈরি করে, 3 মাসে একবার তৈরি করে, কেউ সারা বছরে একবার রিপোর্ট তৈরি করে। এই জন্য এটাকে বলছে পিরিয়ড অফ টাইম। ইট ক্যান বি মান্থ, ইট ক্যান বি উইক, ইট ক্যান বি 6 months, হাফ ইয়ারলি, or it can be entire year। মানে ওভার দি পিরিয়ড অফ টাইম ইনকাম স্টেটমেন্ট রিপ্রেজেন্টস যে ওই পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে সে কি পরিমাণ এক্সপেন্ডিচার হয়েছে তার বিজনেসে, সে কি পরিমাণ রেভিনিউ আর্ন করেছে, কি পরিমাণ এক্সপেন্সেস ইনকার্ড হয়েছে ওই বিজনেসে, সেটা একটা সামারি আউটপুট হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্ট। তার মানে ইনকাম স্টেটমেন্ট থেকে কোম্পানির দিন শেষে আমি বুঝতে পারবো যে কোম্পানিটি কি নেট ইনকাম করলো নাকি নেট লস করলো। নেট ইনকাম কখন হবে একটা কোম্পানির, যখন তার রেভিনিউ থেকে এক্সপেন্ডিচারটা কম হবে। মানে যখন কোম্পানির রেভিনিউ আর্ন করতেছে মোর দেন এক্সপেন্সেস ইনকার্ড, তখন হচ্ছে কোম্পানির রেভিনিউ, তার মানে কোম্পানির নেট ইনকাম হচ্ছে। বিকজ আমার রেভিনিউ যত টাকা আমি আর্ন করতেছি তার চেয়ে আমার এক্সপেন্সটা কম। বাট যখন একটা কোম্পানি যে রেভিনিউ আর্ন করে তার চেয়ে অনেক বেশি এক্সপেন্সেস হয়, ইনকার্ড করে, এক্সপেন্সেস ইনকার্ড করতেছে, এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, তখন তার কোম্পানি তো ইনকাম হওয়ার লস নিয়ে আসে, তখন কোম্পানি কি হবে, নেট লস হবে। লস। এটাই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে তার মানে আমি একটা কোম্পানি একটা মানে জাস্ট ফার্স্ট টাইতে আমি দেখতে পারবো দিন শেষে সেই কোম্পানিটাকে লসে আছে নাকি প্রফিটে আছে। এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট। এবং ওই ইনকাম স্টেটমেন্ট যেমন হচ্ছে সববাইটের ইনকাম স্টেটমেন্টটা ফর দি মান্থ এন্ডেড September 30, 2017। তার মানে সববাইট ইনকর্পোরেশন কত মাস পর পর অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করতেছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছে মান্থলি। সে ফর দি মান্থ এন্ডেড September 30। তার মানে আবার সে কখন অ্যাকাউন্টিং স্টেটমেন্ট তৈরি করবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো আবার কখন প্রিপেয়ার করবে, সে October 30। অক্টোবর মাস শেষে একটা তৈরি করবে, নভেম্বর মাস শেষে একটা তৈরি করবে। এটাকে বলছে অ্যাকাউন্টিং পিরিয়ড। সে যদি এমন হইতো যে সে হচ্ছে সময় পুরো একটা পার্টিকুলার বছরের জন্য অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করতে পারে, এটাকে বলছে অ্যাকাউন্টিং মানে পিরিয়ড অফ টাইম। সে কত মাস, মানে এখানে যে একটা মান্থলি স্টেটমেন্ট দেখাচ্ছে যে গত এক মাসে সাববাইটের রেভিনিউ আর্ন করেছে, দেখাচ্ছে যে রেভিনিউজ দিয়েছে, তারপর লিখছে সার্ভিস রেভিনিউ $4,700, রেভিনিউজ মাইনাস এক্সপেন্সেস। এখানে শুধুমাত্র এই দুইটা জিনিস আসবে, রেভিনিউজ আর এক্সপেন্সেস। ওনার্স
ইকুইটি কলামের আমরা যে টেবল অ্যানালিসিস করলাম ওইখানে শুধু দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে রেভিনিউস আর এক্সপেন্সেস গুলি। ওই জন্য ওই রিমার্কস আমাদেরকে হেল্প করবে। আমি যদি ওই স্টেটমেন্ট থেকে টেবল অ্যানালিসিস থেকে আপনাদেরকে যদি বলি যে আপনি ইনকাম স্টেটমেন্ট তৈরি করেন, আপনি ব্যালেন্স শিট তৈরি করেন, আপনি ওনার সিকিউরিটি তৈরি করেন, তাহলে আপনি ওই রিমার্কস দেখে আপনি বুঝতে পারবেন যে আমার কোন কোন অ্যাকাউন্ট গুলো নিতে হবে। তার মানে আমি ইনকাম স্টেটমেন্ট নেওয়ার সময় আমি রেভিনিউজ আর এক্সপেন্স নিয়ে কাজ করতে। তাহলে কোম্পানির রেভিনিউ সময়টা একটা রেভিনিউ আর্ন করছে সাববাইটিং কর্পোরেশন চার্জেস $700। আপনি যদি টেবলের রিপোর্টটা দেখেন একটাই ভলিউম, চার্জেস $700। আর হচ্ছে যে এক্সপেন্সেস এর মধ্যে সে কিছু এক্সপেন্স করছে, যেমন হচ্ছে সেটা আবার আলাদাভাবে ব্রেকডাউন করা আছে যে স্যালারি এন্ড ওয়েজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, টোটাল এক্সপেন্স হচ্ছে $950। তাহলে টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটা যখন আমি বাদ দিলাম, তার মানে যেটা পালাম সেটা হচ্ছে কত ডলার? নেট ইনকাম $750। তাহলে এটা হচ্ছে তার নেট ইনকাম। তো কোনো কোম্পানি যখন নেট ইনকাম করবে সেটা আবার কোথায় যাবে? সেটা যাবে হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট গুলি হচ্ছে যে 1 by 1 মানে একটা পর একটা আসবে। প্রথমে আমি ইনকাম স্টেটমেন্ট তৈরি করলাম, ইনকাম স্টেটমেন্টে যে আউটপুট মানে যে নেট ইনকাম বা নেট লস সেটা পরবর্তী আরেকটা স্টেটমেন্টে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে যে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্টও ঠিক ওই আমাদের টেবল অ্যানালিসিসে আমরা এখন ওনার সিকিউরিটি কলামের মধ্যেই আছি। এখানে শুধুমাত্র ওনার সিকিউরিটি স্টেটমেন্টে দেখেন কি দেওয়া আছে, ওনার্স ক্যাপিটাল September 1 মানে বিগিনিং এ কোনো ক্যাপিটাল ভলিউম লেখা আছে কিনা। আমাদের কোন এই ধরনের কোনো কোম্পানিতে লেখা নাই যে ওনার্স ক্যাপিটাল September 1 এ কত ছিল, ওই জন্য এখানে দেওয়া আছে $0। ঠিক আছে, যখন থাকবে সেটা লেখা থাকবে যে September 1 এ তার $500 ছিল বা $5,000 ছিল, তাহলে যেটা থাকতো সেটা আমরা লিখে রাখবো। যেহেতু কোনো কিছু লেখা নেই, এটা $0। অ্যাড ইনভেস্টমেন্ট আর নেট ইনকাম, দুটা পার্টি এখানে দুটা ভ্যারিয়েবল অ্যাড করা হচ্ছে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, কোম্পানি ইনভেস্ট করেছিল কত ডলার? $15,000। ওনার্স ওই যে ওনার্স $15,000 ক্যাপিটাল আমরা অ্যাড করেছিলাম, সেই ভলিউমটা এখানে আসছে প্লাস নেট ইনকাম। ওই যে $750 যে নেট ইনকাম হলো সেটা এটার সাথে অ্যাড হয়ে গেল, টোটাল $17,750। এখান থেকে লেস ড্রয়িংস $1,300। তাই দিন শেষে ওনার্স ক্যাপিটাল September 30 কত হলো? ওনার্স ক্যাপিটাল লিখেছি কিন্তু $16,450। এটা হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। প্রত্যেকটা স্টেটমেন্টে আপনি জাস্ট এখানে ব্রেকডাউনটা কি কি ভ্যারিয়েবল আনা হয়েছে আপনারা এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। পরবর্তীতে আমরা এই ফরম্যাটটাই কিন্তু আমরা ইউজ করব। আপনারা জাস্ট দেখবেন যে যেমন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আমি রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে কাজ করেছি, ওনার সিকিউরিটি স্টেটমেন্টও আমি কি করেছি শুধুমাত্র ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িং, তারপর হচ্ছে যে এই আগের মানে ইনকাম স্টেটমেন্টে যে নেট ইনকাম ফিগারটা সেটা এখানে আসছে, আর কোনো জিনিস এখানে কোনো ফিগার কিন্তু এখানে আসেনি। তারপরে আর হচ্ছে ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিট সাব বাই ব্যালেন্স শিট September 30, 2017। তো একটা ডিফারেন্স হচ্ছে যে আগের এখানে লেখা আছে ফর দি মান্থ এন্ডেড September 30, 2017। ইনকাম স্টেটমেন্টে লেখা ছিল ফর দি মান্থ এন্ডেড September 30, 2017। বাট ব্যালেন্স শিট পুরো পার্টিকুলার পিরিয়ডের জন্য করা হয় না। ব্যালেন্স শিট বেসিক্যালি রিপ্রেজেন্টস দি অ্যাসেট লায়াবিলিটিস ওনার সিকিউরিটি ব্যালেন্সেস অফ এ পার্টিকুলার পিরিয়ড। একটা পার্টিকুলার ডে এর মানে আজকে দিন মানে এট দি এন্ড অফ দ্য ডে September 30 তার ব্যালেন্সটা দেখাচ্ছে, তার অ্যাসেটের মানে ক্যাশ ভ্যালু কত আছে, অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে, সাপ্লাইস কত আছে। ওই জন্য এটাকে ফর দি মান্থ এন্ডেড লেখা হয়নি, স্পেসিফিক ডেট লেখা আছে September 30, 2017। এটা খেয়াল রাখবেন। তো এখানে দেখেন যে স্টেটমেন্টটা কিভাবে করা হচ্ছে, স্ট্রাকচারটা একটু দেখেন। প্রথমে আগে অ্যাসেট লেখা আছে, তাহলে আমাদের ওই টেবল অ্যানালিসিস এর মধ্যে অ্যাসেট পাশে যে কলামগুলি ছিল ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, তাদের আলটিমেট ব্যালেন্সটা এখানে নিয়ে আসা হয়েছে অ্যাসেট। ঠিক একভাবে টেবল অ্যানালিসিস লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটির মধ্যে লায়াবিলিটিস যে পার্টটুকু ছিল ওটার মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল একটা ফিগার ছিল $1,600, আর ওনার সিকিউরিটি কলামের মধ্যে ওনার্স ক্যাপিটাল $16,450। ওই যে ওনার সিকিউরিটি যে ফাইনাল ব্যালেন্সটা $16,450 সেটা এখানে অ্যাড করা হয়েছে। তাহলে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। অ্যাসেট হচ্ছে $18,050, ঠিক লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি কত ডলার? $18,050। ব্যালেন্স শিটের মধ্যে সবসময় অ্যাসেটের যে ব্যালেন্সটা দেখবেন লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি ব্যালেন্সটা সবসময় কি হবে? সেম হবে। এই তিনটে স্টেটমেন্ট কি বোঝা গেছে স্ট্রাকচারটা? তিনটে স্টেটমেন্টের স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন? মানে এটা একটু ভালোভাবে দেখতে হবে যে ইনকাম স্টেটমেন্টের মধ্যে শুধু রেভিনিউ আনলাম আর এক্সপেন্সেসটা আনলাম, ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমি ওনার্স ক্যাপিটালটা আনলাম, নেট ইনকামটা আনলাম, ড্রয়িংসটা আনলাম, আর ব্যালেন্স শিটের মধ্যে তো আমার অ্যাসেট
প্লাস লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, এখানে সবগুলি ফাইনাল ব্যালেন্স আনা হয়েছে এবং এখানে ব্যালেন্সটা $18,000 মানে অ্যাসেটের পাশ আর লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি পাশ লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড সবসময় সেম হবে। এই স্ট্রাকচারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, নেক্সট আরেকটা স্টেটমেন্ট আছে, টোটাল 4টি স্টেটমেন্ট। ফাইনালি যেটা বলা হচ্ছে যে দেখেন, এটাকে বলা হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি দেখায়? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখায় যে একটা কোম্পানি ওই যে ফর দি পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের মধ্যে কি পরিমাণ সে ক্যাশ ইনফ্লো হয়েছে বিজনেসে, কি পরিমাণ সে ক্যাশ রিসিভ করেছে এবং কি পরিমাণ সে ক্যাশ পেমেন্ট করেছে, সেটার একটা সামারি। ফর দি মান্থ অফ সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাসে ওই সব বাকি আমাদের যে সামারি টেবুলার সামারি করুন, যেমন ধরুন এটা হচ্ছে এটা না, আমরা যে দেখতে পাচ্ছি এই যে এই সববাট ইনকর্পোরেশন, এই সববাট ইনকর্পোরেশনের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা মূলত করা হচ্ছে শুধুমাত্র এই ক্যাশ নামক যে অ্যাসেট পাশে যে ক্যাশ কলামটা আছে, এই কলামটা একটা সামারি আউটপুট। দিন শেষে এই কলামটার আউটপুট ভ্যালু দেখাচ্ছে $8,050। আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ব্যালেন্সটা $8,050 দেখাচ্ছে, মানে আমার ক্যাশ ভ্যালু দেখাচ্ছে $8,050 আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে বুঝতে পারবো আমি যে এই $8,050 কিভাবে আসলো। এটার জন্য যে স্টেটমেন্টটা করা হচ্ছে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। এটা শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ পেমেন্ট এন্ড ক্যাশ রিসিট। তার মানে এখানে এই পার্টিকুলার স্টেটমেন্ট তৈরি করার সময় আপনাকে শুধুমাত্র এই ক্যাশ নামক যে কলামটা আছে ওই কলামটির ভ্যারিয়েবলস গুলি ইউজ করবেন। তো এই ভ্যারিয়েবল গুলি যখন আপনি ইউজ করবেন, এখানে দেখবেন যে স্টেটমেন্টটাতে গেলে 3টা ব্রেকডাউন দেওয়া আছে স্টেটমেন্টের মধ্যে। দেখেন, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, 3টা পার্ট। একটা হচ্ছে যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 3টা ব্রেকডাউন দেওয়া আছে। একটা কোম্পানি ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা কোম্পানি ক্যাশ পেমেন্ট এবং রিসিভ যখন করবে রিলেটিং টু এক্সপেন্সেস এন্ড রেভিনিউস, সেটা হচ্ছে যে এই পার্টের মধ্যে আসবে, যে বলা হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম রেভিনিউস $3,300। তার মানে যে আপনার টেবিল অ্যানালিসিসের রিমার্কসটা আপনাকে এখানে হেল্প করবে যে আপনি ক্যাশ ভ্যালু ইউজ করার সময় কোন ফিগারটা এখানে এই পার্টিকুলার ব্রেকডাউনের মধ্যে ইউজ করবেন। আর হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর এক্সপেন্সেস, ইউটিলিটিজ এক্সপেন্স, রেন্ট, স্যালারি, ওয়েজ, যা কিছু আছে সবকিছুর একটা ভ্যালু দেওয়া আছে এবং সেটা অবশ্যই কি হবে, মাইনাস হয়েছে। $3,300 আমি পেমেন্ট করেছি আর $1,950 আমি পেমেন্ট পাঠিয়ে দিয়েছি, মানে ক্যাশ ইনফ্লো একটা হয়েছে আর একটা ক্যাশ আউটফ্লো। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস $1,350। ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং মানে হচ্ছে কোম্পানি যখন ইনভেস্ট করবে কোথাও, যে পারচেজ অফ ইকুইপমেন্ট, পারচেজ অফ সাপ্লাইস, এটা সেটা, এগুলি সব হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে পারচেজ অফ ইকুইপমেন্ট করলে ক্যাশ কি ইনফ্লো হবে নাকি আউটফ্লো হবে বলেন তো? ক্যাশ কি আমার বিজনেসে আসবে নাকি চলে যাবে? ক্যাশ ভলিউমটা চলে যাবে, আউটফ্লো হবে স্যার, আউটফ্লো হবে। ওই জন্য এখানে দেখেন $7,000 এখানে ব্র্যাকেট দেওয়া আছে, মানে এটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু, ব্র্যাকেট মানে মাইনাস। যেহেতু আমার ক্যাশটা চলে গিয়েছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমি ক্যাশ ইনফ্লোটাও দেখতে পাচ্ছি, ক্যাশ আউটফ্লোটাও দেখতে পাচ্ছি। $7,000 আমার বিজনেসে আসে নাই, বিজনেস এটা চলে গেছে, ওই জন্য এটা হচ্ছে পারচেজ অফ ইকুইপমেন্ট। আচ্ছা, এটা যদি সেলস অফ ইকুইপমেন্ট হতো তাহলে এখানে $7,000 কি প্লাস হতো নাকি মাইনাস হতো? প্লাস প্লাস হতো, মানে এটা প্লাস হইতো স্যার। বিকজ আমি হচ্ছে ইকুইপমেন্ট সেল করে বা সাপ্লাই সেল করে আমি টাকা নিয়ে আসছি, যে তার মানে ক্যাশ ইনফ্লো। তারপর আরেকটা ফিগার দেওয়া আছে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং মানে কোম্পানি বিজনেসে টাকা দিয়েছে, ফাইন্যান্স করেছে, বা কোম্পানি কারো কাছ থেকে লোন নিয়েছে, কোনো ব্যাংক থেকে লোন নিয়েছে, এই ধরনের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলি এই পার্টিকুলার ব্রেকডাউন মানে অ্যাড হবে। তার মানে একটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট বাই ওনার, ওনার ইনভেস্ট করছে $15,000 ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে, ওই জন্য করছে, এটা ক্যাশ ভ্যালু। আর ড্রয়িংস বাই ওনার, সে $13,000 সে ড্র করেছে, তাহলে $1300 মাইনাস হয়েছে, তারপরে $15,000 থেকে $13,000 বাদ দিয়ে যে ফিগারটা থাকে $13,700, এই ফিগারটা হচ্ছে প্লাস দেওয়া আছে। দিন শেষে টোটাল প্লাস মাইনাস করে ক্যাশ ভলিউম যেটা আমরা পেয়েছিলাম টেবল অ্যানালিসিসের ফাইনাল ব্যালেন্স $8,050, ঠিক এখানে ঠিক এই $8,050 আসছে। তারপর লাস্টে কি লেখা আছে বলছে ক্যাশ এট দি বিগিনিং অফ দ্য পিরিয়ড। ক্যাশ এট দি বিগিনিং অফ দ্য পিরিয়ড আমাদের কোনো ফিগার বলা ছিল না, কারণ বিজনেসটা শুরু করেছে সেপ্টেম্বর মাসে, তো যে কোনো একটা জিরো ব্যালেন্স বলা যায়, কোনো কারণে জিরো, তাহলে ক্যাশ এট দি এন্ড অফ দ্য পিরিয়ড $8,050। এখানে যদি বিগিনিং পিরিয়ডে যদি $1,000 থাকতো, $5,000 থাকতো, সেটা আমরা এখানে অ্যাড করে ফাইনালি তাহলে এই 4টে স্টেটমেন্টের 4 দিনের রূপ দেখতে পেলাম এবং টেবুলার অ্যানালিসিস আমরা
ডিফারেন্ট স্টেজেস গুলো আমরা ইউজ করি। এই স্টেটমেন্টের স্ট্রাকচারটা দেখে আপনারা হচ্ছে যে এরকম ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারেন। বেসড অন দি টেবল অ্যানালিসিস থেকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারেন, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তৈরি করতে পারেন, ব্যালেন্স শিট তৈরি করতে পারেন, আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করতে পারেন। এতটুকু কি বোঝা গেছে? স্টেটমেন্ট গুলা কি বোঝা গেছে স্ট্রাকচারটা? জি স্যার। আচ্ছা, তো বলা হচ্ছে যে একটা কোম্পানি, যেটা আমরা একটু আগে বললাম যে এখানে ডিফাইন করা আছে ইনকাম স্টেটমেন্ট বা ওনারশিপ স্টেটমেন্ট বলতে কি বোঝায়। বলতে ইনকাম স্টেটমেন্ট রিপোর্টস দি রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। সেটা আমরা বললাম যে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে একটা কোম্পানি যে রেভিনিউ আর্ন করতেছে, কোন সোর্স থেকে রেভিনিউ আর্ন হচ্ছে, কোন সোর্স থেকে এক্সপেন্স ইনকার হচ্ছে, সেই স্টেটমেন্ট আমরা দেখতে পারি। আমরা এখান থেকে দেখতে পারি যে আমার কোম্পানি দিন শেষে নেট ইনকাম আর্ন করলো নাকি নেট লস হলো নাকি নেট ইনকাম। It list of revenues first followed by expenses. Structure কথা বলা হচ্ছে। Okay, does not include investment and withdrawal transaction between the owner and the business in measuring net income. ওই যে ওনার কোনো টাকা ইনভেস্ট করেছে সেটা আমার ইনকাম স্টেটমেন্টে আসতেছে না, বা ওনার বিজনেস থেকে টাকা ড্র করেছে সেটা ইনকাম স্টেটমেন্টে আসতেছে না। সেটা কোন স্টেটমেন্টে আসবে? ওনার বিজনেসে কোনো কিছু দিলে বা বিজনেস থেকে কোনো কিছু নিয়ে গেলে সেটা কোন স্টেটমেন্টে আসবে? আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে ওনার্স আমার বিজনেসে কত টাকা দিয়েছে, বিজনেসে কত টাকা ড্র করে নিয়ে গিয়েছে। আচ্ছা, শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট থেকে একটা ফিগার আসবে, সেটা হচ্ছে কি ফিগারটা আসবে? আইদার নেট ইনকাম অথবা নেট লস। নেট ইনকাম আসলে সেটা আমার ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যোগ হবে, নেট লস হলে সেটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট থেকে মাইনাস হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছেন? নেট ইনকাম হলে আমি এখানে কি করেছি দেখেন, ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যাই, এই যে দেখেন ওনার সিকিউরিটি স্টেটমেন্টে এখানে লিখেছে অ্যাড ইনভেস্টমেন্ট নেট ইনকাম। কিন্তু এখন যদি আমার নেট লস হতো তাহলে সেটা কোথায় যাইতো? সেই ফিগারটা আমি কোথায় রাখতাম? এই যে লেস ড্রয়িংস নেট লস, এটা এখানে তো আমি এই ফিগারটা দিয়ে দিতে পারি। নেট লস হলে তো সেই ফিগারটা যোগ হবে না, সেটা সবসময় কি হবে? এটা একটা নেগেটিভ ফিগার, মাইনাস হবে, মানে আমার ওনার সিকিউরিটি কমে যাবে। আচ্ছা, তো বলছে রিপোর্ট দি চেঞ্জেস ইন ওনার সিকিউরিটি ফর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। আচ্ছা, তারপর হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমরা যেটা বললাম, রিপোর্ট দি অ্যাসেট লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি এট স্পেসিফিক ডেট। স্পেসিফিক ডেট তখন ছিল স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, আর এখন বলা হচ্ছে স্পেসিফিক ডেটের একটা কোম্পানির অ্যাসেট লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি ফিগারটা সে দেখাচ্ছে। লিস্ট অ্যাসেট এট দি টপ ফলোড বাই লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি। টোটাল অ্যাসেট মাস্ট ইকুয়াল টোটাল লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি। আচ্ছা, ইট ইজ এ স্ন্যাপশট অফ দ্য কোম্পানিজ ফাইন্যান্সিয়াল কন্ডিশন এট স্পেসিফিক মোমেন্ট ইন টাইম। যে বলা হচ্ছে যে আপনাকে যদি বলা যায় একটা কোম্পানির চেয়ারম্যান যদি বলে যে আজকে দিন শেষে আমার বা এই মুহূর্তে আমার কোম্পানির ব্যালেন্স শিট তুমি তৈরি করে দেখো, তাহলে সেই মুহূর্তে ব্যালেন্স শিট তৈরি করে দেখে বুঝতে পারবে যে এই মুহূর্তে কোম্পানির অ্যাসেটের পরিমাণ কেমন, লায়াবিলিটিস কেমন, ওনারশিপ। আচ্ছা, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর মাধ্যমে আমরা বলছি শুধুমাত্র আমরা ক্যাশ ট্রানজাকশনটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা কোম্পানির যে ক্যাশ যে ফাইনাল ব্যালেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিভাবে আসবে, সে কত টাকা ইনফ্লো, তার বিজনেস ইনফ্লো হয়েছে, কত টাকা বিজনেস থেকে আউটফ্লো হয়েছে, সেই ফিগার, সেই স্টেটমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। ইনফরমেশন অন দি ক্যাশ রিসিপ্ট and payments for a specific period of time. It answers the following questions like where did cash come from, what was cash used for, and what was the changes in cash balance. ক্যাশটা কিভাবে আসলো, ক্যাশটা কিভাবে গেল, এবং দিন শেষে ক্যাশ ব্যালেন্সটা কত বা চেঞ্জ কিভাবে হলো, এই ফিগারটা আমি হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো থেকে দেখবো। তো আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই সাববাইটিং কর্পোরেশনের যে 4টে স্টেটমেন্ট তৈরি করা হয়েছে বেসড অন দি টেবল অ্যানালিসিস, 10টা ট্রানজাকশন উপরে, যেটা কিভাবে করেছে সেটা একটু ভালোভাবে আপনারা অবশ্যই দেখবেন। আচ্ছা, নেক্সট আমি আপনাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওইটা ছিল শুধুমাত্র ট্রানজাকশন অ্যানালিসিস রিলেটেড। ওইটা কি আপনারা করেছেন ওয়ার্কবুকের মধ্যে? জি স্যার। ওকে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কোনো স্লাইড না পড়ে, স্লাইডের মধ্যে কি পয়েন্ট লেখা আছে বাট বইটা খুবই সুন্দর ভাষায় লেখা আছে, আপনার বই থেকে বিট বাই বিট করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জন্য খুব ইজি হবে। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য লাভ। আচ্ছা, এখানের মধ্যে আমি আপনাদেরকে দিয়েছিলাম কোনটা কোনটা আমি দেখিনি, আপনাদেরকে আমি দিয়েছিলাম হচ্ছে E1 ফাইল,
E15 এ কি লেখা আছে? Delhi cleaners has the following balance sheet item. Okay. Classify each item as an asset, liability and owner's equity. তাহলে accounts payable টা কি হবে? Liabilities নাকি asset? Liability. হ্যাঁ, মানে এখানে হচ্ছে সে ওই অ্যাকাউন্ট ইকুয়েশনে এখানে কিছু সেট অফ অ্যাকাউন্টস আইটেম দেওয়া আছে, বলছে সে কোনটা কি হবে। স্যালারি এন্ড ওয়েজ পেয়েবলটা কি হবে? লায়াবিলিটিস। লায়াবিলিটিস, আচ্ছা। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে অ্যাসেট। E16 এ লিখেছে সিলেক্টেড ট্রানজাকশনস ফর গ্রিন ভ্যালি লন কেয়ার কোম্পানি আর লিস্টেড বিলো। আচ্ছা, মেড ক্যাশ ইনভেস্টমেন্ট টু স্টার্ট এ বিজনেস, মানে এটা হচ্ছে বলা হচ্ছে কি লিস্ট দি নাম্বার অফ দি অ্যাবাভ ট্রানজাকশন এন্ড ডিসক্রাইব দি ইফেক্ট অফ ইচ ট্রানজাকশন অন অ্যাসেট, লায়াবিলিটিস এন্ড সিকিউরিটি। মানে আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাকাউন্ট এই ট্রানজাকশনস গুলির ইমপ্যাক্ট অ্যানালাইসিস করতে বসছে, ওয়েদার ইট উইল ইনক্রিজ অ্যাসেট অর লায়াবিলিটিস অর ওনার সিকিউরিটি, কোথায় ইমপ্যাক্ট করবে। তো আপনার এই 9টা ট্রানজাকশনে ইমপ্যাক্টটা তো সবাই পারবেন না। জি স্যার। যেমন হচ্ছে 6 নম্বর ট্রানজাকশনে কি হবে? রিসিভড ক্যাশ ফ্রম কাস্টমার্স বিল্ডিং ফর। আচ্ছা, 4 নম্বর যে বিল কাস্টমার ফর সার্ভিস পারফর্ম, এটা এগেইনস্ট রিসিভ ক্যাশ, এটার ইমপ্যাক্টটা কি হবে 6 নম্বর ট্রানজাকশন? Increasing assets, decreasing assets. ইনক্রিজ ইন অ্যাসেট কি? অ্যাসেট ক্যাশ। ওই যে আমি বলছি ওরা যে স্টেটমেন্ট বেসিক অ্যানালাইসিস এর মধ্যে যেভাবে স্টেটমেন্টটা লিখছে ওইভাবে করে লিখবেন। দি অ্যাসেট ক্যাশ ইনক্রিজড এবং দি অ্যাসেট Decreasing অ্যাকাউন্ট cash. রিসিভেবল, অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজড। ঠিক না? একটা অ্যাসেট ইনক্রিজ করতেছে, একটা অ্যাসেট ডিক্রিজ করতেছে, ফাইন, কিন্তু জিনিসটা কি, কোন জিনিস, কোন আইটেমটাকে ইনক্রিজ করলো, কোন আইটেমটাকে ডিক্রিজ করলো, সেটা যাতে ক্লিয়ার হয় আপনার স্টেটমেন্ট থেকে। পারচেজ অফ অ্যাডিশনাল ইকুইপমেন্ট ফর ক্যাশ, এটা কি হবে? Decrease cash, increase equipment. দি অ্যাসেট ক্যাশ, প্রথমে আগে ইনক্রিজটা বলি, Increase. প্রথমে আগে ইনক্রিজটা বলি, দি অ্যাসেট ইকুইপমেন্ট ইনক্রিজড and the asset and another asset cash decreased. Decrease. ওকে, নেক্সট হচ্ছে E17 এ কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ফার্স্ট কম্পিউটার ট্রানজাকশন উইল পারচেজ অফ indicate the appropriate letter whether the transaction above results in। আচ্ছা, এটাও হচ্ছে ট্রানজাকশন অ্যানালিসিস রিলেটেড। তো এই ট্রানজাকশনস গুলি সবাই পারবেন তো নাকি? আচ্ছা, E18 এর মধ্যে একটা টেবল অ্যানালিসিস দেওয়া আছে। তো এখানে দেখেন E18, এটা আমরা একটু দেখি। E18 এর মধ্যে কি বলা আছে? বলা হচ্ছে যে অ্যানালিসিস অফ দ্য ট্রানজাকশন মেড বাই অর্থ কর্পোরেশন certified public accounting firm for the month August is shown below. The expenses are $650 for rent, মানে এখানে বলা আছে কেন $650 জিনিসটা কি? মাইনাস expended to rent, $4,800 for salaries and wages, $400 for utilities। আচ্ছা, এটা একটা টেবল অ্যানালিসিস দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে describe each transaction that occurred for the month, determine how much owner's equity increased for the month and compute the amount of net income for the month। আচ্ছা, এটা একটা টেবল অ্যানালিসিস দেওয়া আছে। এই টেবল অ্যানালিসিস দেওয়ার পর আমাদেরকে বলছে এ নাম্বারে বলছে যে কি কি ট্রানজাকশন হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখলে বুঝতে পারছি এখানে কি কি হয়েছে। আর বি নাম্বার বলছে ডিটারমাইন হাউ মাচ ওনার্স ইকুইটি ইনক্রিজ ফর দি মান্থ, এন্ড তিন নাম্বার বলছে কম্পিউট দি অ্যামাউন্ট অফ নেট ইনকাম ফর দি মান্থ। আচ্ছা, ডিটারমাইন হাউ মাচ ওনার্স ইকুইটি ইনক্রিজ ফর দি মান্থ, এটা কত হবে? ব্যালেন্সটা এখান থেকে কি আমরা বলতে পারবো এই টেবুলার রিপোর্ট থেকে? ওনার্স ইকুইটি কত হবে এখানে বলেন তো? এখানে আমি ওনার্স ইকুইটি কিভাবে বের করবো? ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে হবে। হ্যাঁ, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তৈরি করতে হবে, এটা একটা ওয়ে আছে। আর অন্য কোনো ওয়ে আছে? আরেকটা ওয়ে আছে সহজ, ওই যে ওনার্স ক্যাপিটাল যে দেখেন $15,000, এখান থেকে আপনি $2,000 মাইনাস $500 মানে $15,000 থেকে মাইনাস $200 প্লাস রেভিনিউজ অ্যাড করবেন, মাইনাস হচ্ছে এক্সপেন্সটা বাদ দিবেন। তাহলে আমি ওনার সিকিউরিটি ফিগারটা বলে দিতে পারছি। 500। হ্যাঁ, 6,500 হবে। কম্পিউট দি অ্যামাউন্ট অফ নেট ইনকাম ফর দি মান্থ। নেট ইনকাম কি বলা যাবে? জি স্যার। নেট ইনকাম কেমনে বলতে পারবো? রেভিনিউ থেকে এক্সপেন্সটা বাদ দিন। গুলো বাদ দিলে রেভিনিউ $8,500 থেকে যখন আমি এক্সপেন্সটা বাদ দিব তখন তার মানে আমি রেভিনিউ থেকে এক্সপেন্স যখন বাদ দিই তাহলে আমি হচ্ছে সিম্পলি নেট ইনকাম পেয়ে যাচ্ছি। আমি ওনার্স ক্যাপিটাল থেকে যখন ওনার্স ড্রয়িংটা বাদ দিলাম, রেভিনিউটা অ্যাড করলাম, এক্সপেন্সটা বাদ দিলাম, আমি ওনার্স
হাউ মাচ ওনার সিকিউরিটি ইনক্রিজ, মানে ওনার সিকিউরিটি ব্যালেন্সটা আমরা পেয়ে যাচ্ছি, এটাই আর কিছু না। এখন আমি যদি বলতাম যে এখান থেকে লায়াবিলিটিস বের করতে পারবেন? জি স্যার, বের করা যাবে। জি স্যার। লায়াবিলিটিস কি হবে? জাস্ট সিম্পলি অ্যাকাউন্টস পেয়েবল এর ভলিউমটাকে যোগ দিয়ে করলেই কি হবে? বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে E18। ওকে, নেক্সট হচ্ছে যেমন হচ্ছে E19 এ কি লেখা আছে? E19 analysis of transaction for urgent companies present in E18 prepare an income statement and owner security statement for August and the balance sheet at August 31, 2017. Assume the August is the company's first month of business. আচ্ছা, এই টেবল অ্যানালিসিস যেটা দেওয়া আছে, ফর এক্সাম্পল এই টেবল অ্যানালিসিস তো ওরা আমাকে বলছে যে আপনাদেরকে বলছে এখন ইনকাম স্টেটমেন্ট করতে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে, ব্যালেন্স শিট করতে। আপনারা কি পারবেন এখান থেকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে? পারবেন না? জি স্যার। আমরা তো একটু আগে ওই সব বাইটের এই ম্যাটার রিপোর্ট থেকে করলাম, টেবল অ্যানালিসিস থেকে করলাম, তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকেও পারবো। আমি যদি এখন তাহলে এখানে ইনকাম স্টেটমেন্ট করতে চাই, তাহলে আমি কোন কোন কলামগুলি ইউজ করবো এখান থেকে? সব মানে এই কোম্পানির অথর কুপার এন্ড কোম্পানি কোন কোন কলামটা আমরা ইউজ করবো? স্যার রেভিনিউ আর এক্সপেন্সটা। সিম্পলি শুধু রেভিনিউ আর এক্সপেন্সটা আর স্ট্রাকচারটা আমরা ফলো করবো। কিভাবে রেভিনিউজ এক্সপেন্স স্টেটমেন্টে কিভাবে লিখতে হয়েছে, প্রথমে অর্থ এন্ড কোম্পানি লিখতে হবে, তারপর স্টেটমেন্টের নাম লিখতে হবে, ফর দি মান্থ কোন মাসের জন্য লিখতে হবে, সেই প্রথমে হেডিংটা খুব ইম্পর্টেন্ট। হেডিংটা প্রপারলি দেখবেন, স্ট্রাকচারটা কিভাবে লেখা আছে। তারপর হচ্ছে স্টেটমেন্টের স্ট্রাকচারটা কেমন, ইনকাম স্টেটমেন্টটা দেখতে কেমন। তাহলে আমি স্টেটমেন্ট অনুযায়ী দিকে আমি দেখবো নেট ইনকাম কত টাকা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমাকে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তৈরি করতে। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আমি কিভাবে তৈরি করবো, কোন কোন কলামটা ইউজ করবো এখান থেকে? ওনার্স ক্যাপিটাল, করতে হবে। রাইট, ওনার্স ক্যাপিটাল আর ওনার্স ড্রয়িং, আর আরেকটা ব্যালেন্স এখানে অ্যাড করতে হবে, সেটা কি? নেট ইনকাম। তাহলে আমি ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস আর নেট ইনকাম অথবা নেট লস দিয়ে যে স্টেটমেন্টটা পাচ্ছি সেটাকে আমি বলতেছি হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। তারপর তারা আমাকে বলছে তুমি টু প্রিপেয়ার ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে বলছে। তাহলে ব্যালেন্স শিট আমি কিভাবে প্রিপেয়ার করবো? কি কি কলাম ইউজ করব? অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি। এক্স্যাক্টলি। অ্যাসেটের মধ্যে যে ক্যাশের যতগুলি ফিগার আছে সবগুলির যোগ বিয়োগ করার পর যে ব্যালেন্সটা পেলাম, রিসিভেবল যোগ বিয়োগ করার পর যে ব্যালেন্সটা পেলাম, সাপ্লাইস এর যে যোগ বিয়োগ করার পর যে ব্যালেন্সটা পেলাম, ইকুইপমেন্ট, সবগুলি অ্যাসেট লিখে ক্যাশ, রিসিভেবল, সাপ্লাইস, ইকুইপমেন্ট, টোটাল অ্যাসেট একটা ভ্যালু পেয়েছে। ঠিক এবার লিখবো লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। সেখানে লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি, মানে ওনার সিকিউরিটি পুরোটা তো আমার লেখা দরকার না, আমি শুধুমাত্র যে ওনার সিকিউরিটি ওনার সিকিউরিটি স্টেটমেন্টের মধ্যে দিন শেষে যে ওনার্স ক্যাপিটাল ফিগারটা পাচ্ছি, যেটা আমি একটু দেখলাম, সেই ফিগারটা শুধুমাত্র দিয়ে দিলাম। তাহলে লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি যে যোগফল আর অ্যাসেটের যোগফল যখন সমান হবে, তার মানে বলছি যে আমাদের ঝামেলা শেষ, মানে ব্যালেন্স শিটের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করবে। এখন আমরা যদি এখান থেকে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বের করতে বলি, পারবেন? স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। জি স্যার, বের করা যাবে। তাহলে এটা কোন কোন কলামটা ইউজ করবো? শুধুমাত্র ক্যাশ ফ্লো ইউজ করার স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য ক্যাশের কিন্তু শুধুমাত্র ক্যাশের যে $15,000 মাইনাস $2,000 মাইনাস $750 প্লাস প্রসিড, মানে এই যেখানে যে ফিগারটা আছে প্লাস মাইনাস, এই ফিগারের যে ভলিউম, যে পার্টিকুলার ট্রানজাকশন, সেটাকে আমরা তিনটা পার্ট নিব। একটা হচ্ছে ফাইনাল, একটা হচ্ছে প্রথম হচ্ছে কি অ্যাক্টিভিটি, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে যে ট্রানজাকশন গুলো আছে, আমি ওই জন্য আমাদের রিমার্কসটা দরকার। রিমার্কস দেখে আমি বুঝতে পারবো যে কোনটা অপারেটিং অ্যাক্টিভিটিস, কোনটা ফাইন্যান্সিং, কোনটা ইনভেস্টমেন্ট। ওনার্স ড্রয়িংস, ওনার্স ক্যাপিটাল বা অন্য কোনো জায়গায় যখন সে কোনো ইনভেস্টমেন্ট করতেছে, লোন নিয়ে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। যখন এক্সপেন্ডিচার হচ্ছে বা রেভিনিউ আছে, সেটা হচ্ছে আমার কি অপারেটিং অ্যাক্টিভিটিস। আরেকটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে যখন সে কোম্পানি অন্য কোথাও ইনভেস্ট করবে, ইকুইপমেন্ট পারচেস গুলো, সাপ্লাইস পারচেস গুলো, ওই ধরনের যদি শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশন গুলোকে শুধুমাত্র আমরা ইনক্লুড করছি। এবং দিন শেষে ক্যাশের যে ব্যালেন্সটা আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ব্যালেন্সটা সবসময় সেম থাকবে। তার মানে আমি তাহলে এখান থেকে এই ধরনের একটা ফিগার থেকে আপনাদেরকে 4টে স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলতে পারি। আমি আপনারা 4টে স্টেটমেন্ট প্রিপেয়ার করুন, এটা আপনারা প্র্যাকটিস করুন। এটা আপনাদের ওয়ার্কবুকের মধ্যে এই স্টেটমেন্ট প্রিপেয়ার করুন, 4টে স্টেটমেন্ট প্রিপেয়ার করুন। আচ্ছা, নেক্সট আর কি বলা যায়? আরেকটা হচ্ছে কি E12 কি আছে?
এগুলি আপনার প্র্যাকটিস, আমি যা যা দেখাচ্ছি এগুলি সব আপনার বাসায় নিজেরা প্র্যাকটিস করুন। এখানে কি বলা আছে? The following information relates to our company. After analyzing the data, prepare an income statement and ownership estimate for the year ending December 31. এখানে কিছু ফিগার ব্যালেন্স দেওয়া আছে, এখান থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলছে ডিসেম্বর 31 আর ওনারশিপ স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলছে। আচ্ছা, প্রথম আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। কিভাবে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে হবে বলেন তো? কি কি ফিগার আমরা এখান থেকে ইউজ করব? স্যার রেভিনিউ আর এক্সপেন্সেস। কি কি বলেন তো, কত টাকা? প্রথম আমরা দেখতেছি রেভিনিউজ বলতে এখানে কি কি রেভিনিউ আছে, কয়টা ফিগার আছে রেভিনিউজ এর উপরে? একটা ফিগার শুধুমাত্র সার্ভিস রেভিনিউ $63,600। জি স্যার। আর এক্সপেন্সেস এর মধ্যে কি কি থাকবে? স্যালারি, ওয়েজ এক্সপেন্স, Salaries and wages expense, advertising expense, rent expense, utilities expense. রেভিনিউ থেকে আই এক্সপেন্স সব বাদ দিল আর কি স্যার। মানে আমরা তো স্টেটমেন্টের মধ্যে তো আর রেভিনিউ এক্সপেন্স ডিটেইল বাদ দিতে পারবো, আমাদেরকে তো এটা দেখাইতে হবে স্টেটমেন্টের মধ্যে প্রপারলি ফর্মাল ওয়ে। সেজন্যই বলতেছি যে তার মানে রেভিনিউজ এর মধ্যে আসবে সার্ভিস রেভিনিউ, আর এক্সপেন্সেস এর মধ্যে স্যালারি, ওয়েজ এক্সপেন্স একটা ফিগার আসলো, অ্যাডভার্টাইজিং একটা, রেন্ট একটা, টোটাল এক্সপেন্স আমি একটা টোটাল ফিগার চলে গেল স্টেটমেন্টের মধ্যে। টোটাল এক্সপেন্স থেকে রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দেওয়ার পর আমি যে ফিগারটা পেয়েছি সেটা হবে আইদার নেট ইনকাম অথবা নেট লস। তার মানে আমার ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করা হবে। তাহলে ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা কিভাবে প্রিপেয়ার করব বলেন তো? ওনার্স ক্যাপিটাল থেকে ওনার্স ড্রয়িংটা বাদ দিব আর নেট ইনকামটা যোগ করব। না, ওনার্স ক্যাপিটাল সাথে রেভিনিউ যোগ হবে প্লাস ড্রয়িংটা বাদ যাবে স্যার। তাহলে ওনার্স সিকিউরিটি স্টেটমেন্টে প্রথমে আমরা একটা ফিগার দেখেছিলাম ওনার্স ক্যাপিটাল জানুয়ারি 1, 2017, এটা কি অ্যাড হবে? 48,000। জি স্যার, অ্যাড হবে স্যার। হ্যাঁ, তার মানে এখানে আমার বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে ওনার্স ক্যাপিটাল জানুয়ারি 1, 2017। আগে আমাদের সাবমার্টিন কর্পোরেশনে $0 দেওয়া ছিল, বিকজ সাবমার্টিন কর্পোরেশন আগে কোনো ওনার্স ক্যাপিটাল ছিল না, বাট এটা ওনার্স ক্যাপিটাল দেওয়া আছে $48,000। তার মানে আমি $48,000 দিলাম। অ্যাড প্লাস কি ইনভেস্ট কি যোগ হবে? স্যার যদি রেভিনিউ হয় যোগ হবে, আর লস হলে স্যার এটা মাইনাস যাবে। কেন এখন কি রেভিনিউর কথা হবে নাকি? এখন কি নেট ইনকাম অথবা নেট লস? তাহলে আমার এখন অ্যাড হবে হচ্ছে কি ওনার্স ইনভেস্টমেন্ট নামে কিছু আছে স্যার। আমি হ্যাঁ স্যার, কোথায় আছে ওনার্স ইনভেস্টমেন্ট? ওনার্স স্যার আই বিবরণী থেকে আনতে হবে স্যার। আই বিবরণী কোথায়? আই বিবরণীর মধ্যে কি ওনার্স ইনভেস্টমেন্ট নামে কিছু আছে নাকি? আই বিবরণী শুধুমাত্র এক্সপেন্স এবং রেভিনিউ নিয়ে কাজ করে। ওনার্স না স্যার, আমি বলতে চাচ্ছিলাম ইনকাম স্টেটমেন্টে যদি স্যার নেট ইনকাম স্টেটমেন্টে যদি নেট রেভিনিউ হয় আর যদি নেট লস হয় এটা মাইনাস যাবে স্যার, মাইনাসে স্যার। নেট রেভিনিউ কোনো টার্ম না, নেট ইনকাম হচ্ছে টার্ম। আপনারা এই জাস্ট উল্টা উল্টা করুন, একটা হচ্ছে রেভিনিউস, একটা হচ্ছে এক্সপেন্স। সরি স্যার, নেট ইনকাম এবং নেট লস যখন বাদ দিবে তখন হচ্ছে নেট ইনকাম হতে পারে, এক্সপেন্স অথবা নেট লস হতে পারে, হচ্ছে নেট লস। তাহলে ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমরা ওনার্স ক্যাপিটাল জানুয়ারি 1, 2017 দেখাবো $48,000। অ্যাড আসবে যেহেতু ওনার্স ইনভেস্টমেন্ট কিছু নাই, তাহলে আসবে হচ্ছে অ্যাড নেট ইনকাম লেস হবে কি ওনার্স ড্রয়িংস। তার মানে যে ফিগারটা থাকবে সেটাই হচ্ছে আমার ওনার্স ক্যাপিটাল ডিসেম্বর 31, 2007। আমরা এই দুইটা স্টেটমেন্ট এখান থেকে আমরা প্রিপেয়ার করতে পারছি। বোঝা গেছে? তানভীর বুঝতে পারতেছেন? তানভীর ওকে। E13 এ কি বলা আছে? E13 Debbie Rowland is the bookkeeper for Yang Company and he has been trying to determine the current balance sheet for the Yang Company. Yang's balance sheet is shown below. আচ্ছা, আপনারা একটু মিউট করবেন, কিছু জায়গা থেকে অনেক সাউন্ড আসতেছে। আচ্ছা, চ্যাং কোম্পানি নামে একটা কোম্পানি, সেখানে একটা ব্যালেন্স শিট দেখানো হয়েছে অ্যাসেট এবং লায়াবিলিটি, এবং অ্যাসেট বলতেছে যে এই ব্যালেন্স শিটটা ভুল দেওয়া আছে, সেটা আমাদেরকে রেকটিফাই করতে বলা আছে। দেখেন তো ভুল করে আইডেন্টিফাই করতে পারেন কিনা, কোথায় কোথায় ভুল আছে। তানভীর দেখেন তো কোথায় কোথায় ভুল লেখা আছে এখানে ব্যালেন্স শিট স্টেটমেন্টের মধ্যে, ব্যালেন্স শিটে কোথায় কোথায় ভুল আছে। প্রথম কথা হচ্ছে ব্যালেন্স শিট স্টেটমেন্টে অ্যাসেটের মধ্যে ওনার্স ড্রয়িংটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আর কোথায় ভুল আছে? লাইবিলিটিস এর মধ্যে দিয়ে দিয়েছে। ওনার্স ক্যাপিটালটা লাইবিলিটিস।
অনার্স অ্যাকাউন্ট রিসিভেবল কারণ রিসিভেবল দিয়ে দিছে। দিয়ে দিই। তার মানে হচ্ছে পুরো ব্যালেন্স শিট প্রথম কথা হচ্ছে পুরো স্ট্রাকচারটাই ভুল দেওয়া আছে, বিকজ আমাদের ব্যালেন্স শিটের স্ট্রাকচারটা হচ্ছে কি এভাবে না, মানে সাইড বাই সাইড না। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে আগে অ্যাসেট থাকবে, তারপর লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি থাকবে। স্ট্রাকচারগত ভুল আছে। আর আমাদের কারেকশন করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, আমাদের অ্যাসেটের মধ্যে ক্যাশ আসবে, সাপ্লাই আসবে, ইকুইপমেন্ট আসবে, ওনার্স ড্রয়িংটা এখান থেকে চলে যাবে। তাহলে এখানে কি আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আমাদের এখানে অ্যাড হবে। তার মানে আমি তাহলে টোটাল অ্যাসেটটা পাবো। ড্রয়িংটা কি আমি আলাদাভাবে দেখাবো? ওনার্স ড্রয়িংটা আমরা এবার এটা হচ্ছে যে ওনার্স ড্রয়িংটা আমরা নরমালি দেখাই না, বাট এখানে আমরা যেহেতু ফিগারটা দেওয়া আছে আমাদের লাইবিলিটিস এর মধ্যে আমরা দেখাবো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আর ওনার্স ক্যাপিটালের মধ্যে দেওয়া আছে কত টাকা, ৬৭,৫০০ টাকা। এখান থেকে ওনার্স ড্রয়িংটা কি হবে, বাদ দিয়ে দিব। তাহলে আমি যে এটা পাবো টোটাল অ্যাসেটের যে ভলিউমটা পাবো আর টোটাল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি ভলিউমটা দেখবেন সেম হয়ে যাবে। ওনার্স ক্যাপিটাল থেকে ওনার্স ড্রয়িংটা বাদ দিয়ে দিতে ৬৭,৫০০ থেকে ১৩,০০০ টাকা বাদ যাবে। এভাবে এটাকে রেকটিফাই করতে। স্যার সেক্ষেত্রে ওনার সিকিউরিটির জন্য আরেকটা তৈরি করতে হবে না? আমাদের একটা স্টেটমেন্ট তৈরি করার তো দরকার নেই, আমরা হচ্ছে এখানে কারেকশন করতেছি আর কি। মানে ব্যালেন্স শিটের মধ্যে ওনার্স ক্যাপিটাল দেওয়া আছে ৬৭,৫০০ টাকা, আবার ওনার্স ড্রয়িংটাও দেওয়া আছে। তার মানে আমরা ওনার্স ড্রয়িংটা আমাদেরকে কেটে ৬৭,৫০০ থেকে ১৩,০০০ টাকা মাইনাস করে ফেলতে হবে। তারপরে ওনার্স ক্যাপিটাল ব্যালেন্সটা দেখাইতে হবে। ব্যালেন্স শিটেই করে ফেলা যাবে। জি হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কি বলছে এখানে E15 এ দেখেন, E115 presented below is the financial information relating to 2017 operation of Sea Lake Cruise Company, maintenance and receipt expense, utilities, salary, advertising, ticket revenue. Prepare this 2017 income statement for Sea Lake Cruise Company. এটা ইনকাম স্টেটমেন্ট এখান থেকে তৈরি করা যাবে? তানভীর পারবেন? তানভীর বলেন তো এটা ইনকাম স্টেটমেন্ট কিভাবে করবো আমরা? এটা ইনকাম স্টেটমেন্ট করার সময় আগে হচ্ছে যেগুলো আমার মানে রেভিনিউ হয়েছে ওগুলো দিব, তারপর যেগুলো এখানে রেভিনিউ কি কি আসছে স্যার? এখানে রেভিনিউ হচ্ছে এখানে একটাই রেভিনিউ, টিকেট রেভিনিউ লেখা আছে, ঠিক আছে? আর কোন রেভিনিউ লেখা নাই, আর সব হচ্ছে এক্সপেন্স। তার মানে আমি সার্ভিস রেভিনিউর মধ্যে লিখবো টিকেট রেভিনিউ, আর এক্সপেন্সের মধ্যে মেইনটেনেন্স এন্ড রিপেয়ারস, ইউটিলিটিস, স্যালারি, এখানে স্যার সুবিধার্থে স্যার এক্সপেন্স দিয়াই আছে স্যার, সবকিছু এক্সপেন্স দেওয়া আছে। মানে রেভিনিউস থেকে এক্সপেন্স বাদ দিলে আপনি স্টেটমেন্টটা পাবেন, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এতটুকু বুঝে গেছে? এগুলো হচ্ছে যে ছোট ছোট প্র্যাকটিস, মানে যাতে আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য কনসেপ্টটা ধরতে ইজি হচ্ছে। মানে যারা হয়তো আগে পড়ছে তাদের জন্য ইজি মনে হচ্ছে, বাট আমরা যারা নতুন বিগিনার তাদের জন্য এই জিনিসগুলি মানে কনসেপ্টটাকে আরেকটু ডেপথ বিল্ড আপ করতে হেল্প করবে। ওই জন্য আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এতটুকু যতটুকু পড়ালাম মানে এতটুকু বুঝে গেছে? জি স্যার। ওকে, এবার হচ্ছে আমরা একটা প্রবলেমে দেখি, প্রবলেম সেটে কি লেখা আছে। বলছে কি অন এপ্রিল জুলি স্প্রেঞ্জার এস্টাবলিশড স্প্রিং ট্রাভেল এজেন্সি ফলোইং ট্রানজাকশন কমপ্লিট। এটা 10টা ট্রানজাকশনের কথা লেখা আছে। তারপর কি বলছে ইনস্ট্রাকশনে, প্রিপেয়ার এ টেবুলার অ্যানালিসিস অফ দি ট্রানজাকশন ইউজিং দি ফলোইং কলাম হেডিং ক্যাশ অ্যাকাউন্ট। এইখানে ওরা আমাদেরকে হেডিং দিয়ে দিয়েছে যে আমার কোন কোন অ্যাকাউন্ট, মানে আমি যে টেবল অ্যানালিসিস রিপোর্টটা প্রিপেয়ার করবো এখানে কয়টা কলাম অ্যাসেট পাশে থাকবে, কয়টা কলাম রেভিনিউ, লায়াবিলিটিস থাকবে, যেমন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই, ইকুইপমেন্ট লিখে দিয়েছে। তার মানে আমি ওই কলামগুলি ড্র করলেই হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, ওনার্স ক্যাপিটাল, ওনার্স থিংস, রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস। আচ্ছা, প্রিপেয়ার এ টেবল অ্যানালিসিস। প্রথম আগে টেবল অ্যানালিসিস করতে বলছে। প্রত্যেকটা ট্রানজাকশন টেবল অ্যানালিসিস করা মানে হচ্ছে কোথায় কোথায় ইম্প্যাক্ট করতেছে সেটা আমি প্রথমে দেখাবো। এটা হচ্ছে প্রথম কাজ, একটা কাজ। ফ্রম অ্যান অ্যানালিসিস অফ দি ওনার্স ইকুইটি কলামস কম্পিউট দি নেট ইনকাম অর নেট লস ফর এপ্রিল। ফ্রম অ্যানালিসিস অফ ওনার্স অফ দি ওনার্স ইকুইটি কলামস। আচ্ছা, এখান থেকে আমাকে বলছে যে কোম্পানির নেট ইনকাম অথবা নেট লস বের করতে। এটা কি আমি পারবো নেট ইনকাম অথবা নেট লস বের করতে? কিভাবে করবো টেবল অ্যানালিসিস থেকে বলেন তো? রেভিনিউ থেকে আমি জাস্ট এক্সপেন্সটা বাদ দিয়ে দিব। যদি দেখি যে রেভিনিউ থেকে এক্সপেন্সটা বেশি, এক্সপেন্সটা যখন রেভিনিউ যখন এক্সপেন্স থেকে বেশি হতো তখন আমি প্লাস ফিগার মানে পজিটিভ ফিগার পাচ্ছি, আমার নেট ইনকাম দেখাবো, মাইনাস ফিগার নেট লস। এটা তার মানে হচ্ছে যে এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, এটা আপনারা করবেন। এতক্ষণ যেগুলি বলছি সেগুলি আপনারা অবশ্যই আপনাদের ওয়ার্কবুকে লিখবেন, মানে প্র্যাকটিস করবেন। এটার মধ্যে এ বি দেওয়া আছে, বাট আমি এটার মধ্যে আপনাদেরকে বলবো এখানটার মধ্যে আপনারা
ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, এই চারটে স্টেটমেন্টও হচ্ছে যে এখান থেকে তৈরি করবো। প্রবলেম সেট 1 এটা কালকে আপনাদের নেক্সট হোমওয়ার্ক। আর P1 2A এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস, আর মানে এই যে কয়েকটা ম্যাথ আছে ওটা আমরা নেক্সট ক্লাস প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস আপাতত এতটুকুই। স্যার হোমওয়ার্ক তাহলে E1 এর সবগুলো? E1 এর সবগুলো, E1 এর মধ্যে আমরা যে কয়েকটা প্র্যাকটিস করলাম, মানে আপনারা তো কয়েকটা হোমওয়ার্ক করেছেন, আর যে কয়েকটা আমরা আলোচনা করলাম সেই কয়েকটা প্লাস এই প্রবলেমটা আপনারা বাসায় ওরা যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে সেটা বের করবেন, প্লাস আমি 3 নাম্বার মানে ইনস্ট্রাকশন A B C এর মধ্যে আমি বলছি হচ্ছে যে আপনারা 4টে স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, এটা টাস্ক আর কি, এডিশনাল টাস্ক। পরীক্ষার মধ্যে আমি হয়তো বললাম যে শুধু টেবল অ্যানালিসিস করার জন্য, অথবা আমি বললাম যে 4টে স্টেটমেন্ট তৈরি করেন।